আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের অনুশীলনী সলভিং ক্লাসে। আজকে আমরা কবির স্যারের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের যে টপিকটা আছে সেটা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, কোন ইন্ট্রোডাকশনে কিছু নাই, চলো আমরা একদম প্রথম প্রশ্ন থেকে শুরু করে দিই। দেখো এখানে কি বলা আছে। প্রথম প্রশ্নে বলা আছে ইলেকট্রন আসক্তির মান। ঠিক আছে, কতগুলো মৌলের ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে, ক্লোরিন দেওয়া আছে, ব্রোমিন দেওয়া আছে, আয়োডিন দেওয়া আছে। এখন বলা আছে কোন মৌলটির ঋণাত্মক আয়নের গঠনের প্রবণতা বেশি হবে। এখন আয়ন তৈরি হবে না, আমরা জানি ইলেকট্রন আসক্তিতে কি হয় বলতো, আয়ন তৈরি হবে। তার যার ইলেকট্রন আসক্তির মান সর্বোচ্চ হবে সেটা কি করবে বলতো, সবচেয়ে সহজে কি আয়ন তৈরি করতে পারবে। দেখতে পারতেছি তিনটার মধ্যে ক্লোরিনের মান সর্বোচ্চ, তাহলে কে তৈরি করবে? ক্লোরিন হচ্ছে যে আমাদের কি করবে, ঋণাত্মক আয়নটা তাড়াতাড়ি তৈরি করবে। ঠিক আছে, সহজে তৈরি হবে। আচ্ছা, এখন এই যে অনুধাবন যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা স্কিপ করব। ওকে, মেডিকেলের জন্য এগুলো দরকার নাই। আমরা চলে আসি 6 নম্বর প্রশ্নের মধ্যে একদম। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নের মধ্যে কি বলা আছে, একটি মৌল এ, ঠিক আছে, এ এর বহিস্তরের ইলেকট্রনিক কাঠামো, আচ্ছা বহিস্তরের ইলেকট্রনিক কাঠামো নিম্নরূপ হলে এখানে A2O একটা যৌগ বলা আছে। ঠিক আছে, মানে এ এর ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে এটা। ঠিক আছে, এখন বলো তো, আমি একটু কাউন্ট করি। ঠিক আছে, 3p পর্যন্ত কত থাকে বলো তো? 3p পর্যন্ত থাকে হচ্ছে যে, এটা পুরোটা কমপ্লিট করি, 1s2 2s2 2p6, ঠিক আছে, 3s2 3p6, তাহলে কত হচ্ছে 18 হচ্ছে। 18 সাথে তুমি এক যোগ করো 4s1, ঠিক আছে 4s1, তাহলে কত হচ্ছে 19 হচ্ছে। তাহলে আমরা বুঝতেছি এর পারমাণবিক সংখ্যা 19। 19 পারমাণবিক সংখ্যা কার হয়? পটাশিয়ামের হয়। ঠিক আছে, আর এখানে দেওয়া আছে 2 মানে 1s2 2s2 2p4, মানে হচ্ছে 8 আছে, পারমাণবিক সংখ্যা 8 হয় কার? অক্সিজেনের হয়। তাহলে এখানে A2O যৌগটা হচ্ছে যে K2O। ঠিক আছে, পটাশিয়াম অক্সাইড দেওয়া আছে। আমাকে বলো ভাইয়া, পটাশিয়াম এটা হচ্ছে ধাতু আর অক্সিজেন একটা অধাতু। ধাতু অধাতুর মধ্যে কোন বন্ধন হয়? আয়নিক বন্ধন হয়। ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন হয়। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর প্রশ্নটা একটু দেখি আমরা। বলা আছে পোলারন ক্ষমতা দেখানো হলে নিম্নের কোনটি সঠিক। মানে এখানে কতগুলো আয়ন দেওয়া আছে, আয়নের মধ্যে কার পোলারিত হওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এরকম প্রশ্নের মধ্যে তুমি তখন এটা চিন্তা করবা কোথায় চলে যাবা, তুমি এটা ফাজানের নিয়মে চলে যাবা। মনে রাখবা, ফাজানের নিয়মে আমরা কখন চিন্তা করি, যখন কোনো আয়ন নিয়ে আলোচনা করি অথবা কোনো যৌগ নিয়ে আলোচনা করব তুলনা করার ক্ষেত্রে, তখন আমরা ফাজানের নিয়মে চলে যাব। ঠিক আছে, একটু ফাজানের নিয়মটা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি আমরা। দেখো তো, আমরা জানি ফাজানের নিয়মে বলা আছে 3টা শর্ত ছিল, তাই না? একটা হচ্ছিল ক্যাটায়নের চার্জ, ক্যাটায়ন অথবা অ্যানায়নের চার্জ যত বেশি হবে, ঠিক আছে, ওই যৌগটা তত বেশি পোলারিত হবে, তত বেশি সমযোজী হবে। তাইলে তার সমযোজী হলে কি হবে? গলনাঙ্কটা কমে যাবে, পানিতে দ্রবণীয়তা কমে যাবে। ঠিক আছে, অথবা দ্বিতীয় পয়েন্টে বলা আছে ক্যাটায়নের আকার যত ছোট হয়, ঠিক আছে, অ্যানায়নের আকার যত বড় হয়, ঠিক আছে, তাহলে ওই যৌগটা তত বেশি পোলারিত হবে, সমযোজী হবে, গলনাঙ্ক এবং দ্রবণীয়তা কি হবে? কমে যাবে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরে বলছি ক্যাটায়ন ডি ব্লক মৌল হলে, তাহলে এটা ফাজানের নিয়মের মধ্যে বলা আছে। এখন আমরা একটু প্রশ্নের মধ্যে চলে যাই, দেখি প্রশ্নের মধ্যে কি বলা আছে। প্রশ্নে বলা আছে পোলারিত বেশি হবে, তাহলে যার প্রথমে মানে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে সে তত বেশি তাড়াতাড়ি কি হবে? পোলারিত হবে। এখন থেকে প্রথম সূত্রটা মানে প্রথম যে আমাদের এমসিকিউ বলা আছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের কাছাকাছি মান হবে, এটা ভুল। ঠিক আছে, দেখো ম্যাগনেসিয়ামের চার্জ কত? 2, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের চার্জ কত? 3, তাহলে বেশি পোলারিত হবে কে? যার চার্জের সংখ্যা বেশি থাকবে। তাহলে অ্যালুমিনিয়াম বেশি হওয়ার কথা ছিল, তাহলে এটাও হবে না। ঠিক আছে, দেখো বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, চার্জের সংখ্যা কি সমান হয়ে গেছে। তো দ্বিতীয় সূত্রের মধ্যে আমরা চলে যাই। দ্বিতীয় সূত্রের মধ্যে কি বলছিলাম বলতো? ক্যাটনের আকার যত ছোট হবে তত বেশি কি হবে? পোলারিত হবে। এখন এই দুইটার মধ্যে বলতো কার আকারটা ছোট? বেরিলিয়ামের আকারটা ছোট, তাহলে এইটা ঠিক আছে। ঠিক আছে, যার আকারটা ছোট। আবার একটু আমরা ফাজানের নিয়মের মধ্যে চলে যাই। দেখো ফাজানের নিয়মে বলেছিলাম কি, ক্যাটনের আকার যত ছোট হবে তত বেশি কি হবে? সে পোলারিত হবে। তাহলে মিলে গেছে, বেরিলিয়াম। ওকে, আচ্ছা তাহলে বেরিলিয়ামটা ম্যাগনেসিয়াম থেকে বেশি পোলারিত হবে। ওকে, আচ্ছা এখানে দেখো পরবর্তী প্রশ্নে কি বলা আছে। পরবর্তী প্রশ্নে বলা আছে কার্বন অরবিটালে sp3 সংকর কোন ক্ষেত্রে ঘটে। আচ্ছা sp3 মানে যখন আমরা জৈব যৌগ চিন্তা করি, জৈব যৌগের মধ্যে আমরা বলি যখন কার্বন কার্বন একক বন্ধন থাকে sp3 থাকে, দ্বি বন্ধন থাকলে sp2, ত্রি বন্ধন থাকলে sp সংকরায়ন থাকে। দেখো তো ভাই এখানে কি আছে বলতো, এখানে কার্বন কার্বন দ্বি বন্ধন আছে। দ্বি বন্ধন থাকলে আমরা শুধুমাত্র সিগমা বন্ধন কাউন্ট করি। দেখো তো সিগমা কয়টা আছে, এখানে দ্বি বন্ধনে একটা সিগমা একটা পাই থাকে, তাহলে একটা সিগমা
এখানে একটা সিগমা কয়টা আছে? 3টা সিগমা। ঠিক আছে, 3টা সিগমার জন্য তার সংকরণ নাম্বার কত হবে? 3 হয়। 3 হইলে তার সংকরণ কত হবে? sp2 হবে। দ্বি বন্ধনে হয় sp2। ত্রিবন্ধনের কথা চিন্তা করি, এখানে আমরা সিগমা কাউন্ট করব। ঠিক আছে, দেখো এখানে একটা সিগমা দুইটা পাই, তাহলে সিগমা কাউন্ট করতেছি। এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, তাহলে কয়টা সিগমা হচ্ছে এই কার্বনের মধ্যে? দুইটা সিগমা। দুইটা সিগমা থাকলে তার সংকর মান কত হবে? কত? sp হবে। তাহলে এখানে sp হচ্ছে। ঠিক আছে, এখন আমরা এখানে চলে আসি। দেখো এখানে কার্বনে এখানে একটা সিগমা বন্ধন, এখানে 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 কয়টা আছে? 4টা। তাহলে সংকর মান কত? 4। সংকর মান 4 হলে তার মধ্যে সংকরণ কত হবে? sp3। তাহলে মিলে গেছে। এই 3 নম্বরটা হচ্ছে যে sp3, মানে এটা হচ্ছে একটা অ্যালকেন। অ্যালকেনটা কি হয়? sp3 হয়। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে আসি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন সেম ফাজানের নিয়ম, বলা আছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এর মধ্যে কোনটি বেশি অধিক সমযোজী হবে? তাহলে ফাজানের নিয়ম আবার রিভিশন চলে আসি। চলো, প্রথমে বলছিলাম ক্যাটায়নের বা অ্যানায়নের চার্জ যত বেশি হবে। দেখো এখানে অ্যানায়ন সেম, দুইটাই ক্লোরিন, তাহলে অ্যানায়ন নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে না, আমরা চিন্তা করব এখানে যে ক্যাটায়ন আছে। ঠিক আছে, ক্যাটায়ন দেখো তো এখানে ক্যালসিয়ামে কত প্লাস হয়? ক্যালসিয়াম হয় 2 প্লাস। ঠিক আছে, এটা নীল কালার হয়ে গেছে, আমি লাল কালার দিয়ে লিখতেছি। ঠিক আছে, ক্যালসিয়াম কত বলতো ভাইয়া? ক্যালসিয়াম হয় 2 প্লাস আর অ্যালুমিনিয়াম হয় 3 প্লাস। তাহলে 2 প্লাস আর এটা কি 3 প্লাস। আমাকে বলো এই দুইটার মধ্যে তাহলে কোনটা বেশি অধিক সমযোজী হবে? যেটার চার্জ সংখ্যা বেশি হবে। তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ সংখ্যা বেশি, তাহলে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি কি হবে? অধিক সমযোজী হবে। আবার একটু ফাজানের নিয়মের মধ্যে চলে যায়। দেখো ফাজানের নিয়মে আমি বলেছিলাম যদি ক্যাটায়নের চার্জ বেশি হয় তত বেশি কি হবে? সমযোজী হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। দেখো বলা আছে এ মৌলের, ঠিক আছে, এ একটা মৌল দেওয়া আছে, এর এর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা দেওয়া আছে 4। ঠিক আছে, আমাকে বলো ভাইয়া তড়িৎ ঋণাত্মকতা কিছু মান আমরা মুখস্থ করি। ঠিক আছে, 4 কার হয় বলতো? ফ্লোরিনে হয়। তাহলে এ যৌগটা কি আছে বলতো? এ হচ্ছে যে ফ্লোরিন। ঠিক আছে, আচ্ছা ফ্লোরিনের সাথে আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করাবো। ঠিক আছে, তাহলে কি হবে বলতো? হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি হবে। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি হলো। এখন এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে হাইড্রোজেন মানে ফ্লোরাইড এর একটি অণুর ভর কত বের করতে হচ্ছে? একটা অণুর ভর বের করতে হবে। আমরা জানি একটা যৌগের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকে? অণু থাকে। তাহলে আমরা লিখতে পারি না এন সংখ্যক অণু থাকে কয় মোলের মধ্যে বলতো? 1 মোল হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে। এখন বলতো 1 মোল হাইড্রোজেন ফ্লোরাইডের ভর কত হবে? এটা হবে আণবিক ভর হবে হাইড্রোজেনের 1 আর ফ্লোরিনের কত? 19। তাহলে কত হবে? 20 হবে। ঠিক আছে, 20। ঠিক আছে, 20। তাহলে আমাকে বলো একটি পরমাণুর কত হবে? তাহলে একটি অণুর ভর কত হবে বলতো? 20/n। ঠিক আছে, একটি ভর হবে 20/n হবে। ওকে, আচ্ছা আমরা 12 নম্বর প্রশ্নটা একটু দেখি। দেখো 12 নম্বরের শুধু 1 নম্বর প্রশ্নটা দেখবার কি। দেখো এখানে একটা মৌলের যোজিত স্তরের ইলেকট্রনিক গঠন দেওয়া আছে। আমরা লাস্টে দেখি কি আছে বলতো? 3d1 4s2। 3d1 4s2। এখন এখানে যখন আমরা পর্যায় সংখ্যা কাউন্ট করি কি করি বলতো? এই সর্ববহিস্থ শক্তি স্তরে কোনটার মধ্যে ঢুকছে? দেখো তো সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা? 4। তাহলে এর পর্যায় কত বলতো? পর্যায় হচ্ছে 4। এখন গ্রুপ কিভাবে আমরা কাউন্ট করি? যখন দেখতে পারতেছি ইলেকট্রনটা ডি ব্লকের মধ্যে ঢুকে গেছে, তাহলে ডি ব্লকের ক্ষেত্রে যখন ঢুকে যায় তখন আমরা গ্রুপ সংখ্যা বের করি, ডি এবং এফ এই দুইটাকে আমরা যোগ করে দিই। দেখো ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? একটা আছে। ঠিক আছে, আর এস এর মধ্যে আছে দুইটা, তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে গ্রুপ কি? 3 আর পর্যায় কত? 4। ঠিক আছে, আমরা একটু খুঁজে বের করি। গ্রুপ 3 পর্যায় 4, এই যে গ্রুপ 3 পর্যায় 4, সহজ আছে। আমরা পরবর্তীতে যাই। আমরা 13 নম্বর প্রশ্নের মধ্যে একদম চলে আসি। দেখো 13 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 35। ঠিক আছে, মৌলটির অবস্থান কোন ব্লকে? তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করব। মনে করো আমরা 35 যেটা আছে জানি না কি মৌল আছে, জানার দরকার নাই, তুমি একটু ইলেকট্রন বিন্যাস করতেছো তাই না? আচ্ছা প্রথমে আমরা আর্গন দিয়ে দিই। আর্গন কত আছে বলতো? 18। ঠিক আছে, আর্গন হচ্ছে যে 18 হয়ে থাকে, এখানে 18 হয়ে যায়, পরে এটা যায় 4s2। ঠিক আছে, তাহলে 4s2, তারপর 3d তে যাবে 3d10। বলতো এখানে কত আছে? 18 যোগ 2 হচ্ছে 20, 20 আর 10 30। ঠিক আছে, বাকি যেটা থাকবে এটা 4p তে যাবে, তাহলে কত থাকতেছে? 4p5 হচ্ছে। ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে গেছে না? আর্গন 18, এরপর 4s2 20 হচ্ছে, 3d10 মানে কত? 30 হচ্ছে, আর 4p5 হচ্ছে। তাহলে এটা পি কোন ব্লকে গেছে? শেষ হইছে বলতো? পি ব্লকে শেষ হইছে না? তাহলে এটা কি ব্লক মৌল বলতো? এটা হচ্ছে যে পি ব্লক মৌল। ঠিক আছে, আচ্ছা এরপর প্রশ্নের মধ্যে আমরা একটু দেখি। দেখো এখানে বলা আছে এ একটা যৌগ, এ এর তড়িৎ ঋণাত্মকতা কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। ঠিক আছে, বি এর তড়িৎ ঋণাত্মকতা দেওয়া আছে আমাদের 3 দেওয়া আছে।
ঠিক আছে, এখন এই দুইটার মধ্যে এ এবং বি এর মধ্যে গঠিত যৌগের বন্ধন কি ধরনের আমাদের বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা আমি এই যে এখানে আসলে 0.9 হচ্ছে সোডিয়ামের থাকে, ঠিক আছে, আর 3 থাকে হচ্ছে যে আমাদের ক্লোরিনের। ঠিক আছে, আচ্ছা এখন তুমি মনে করো আমরা তড়িৎ আসলে জানি না সোডিয়াম নাকি এখানে ক্লোরিন জানি না, না জানলেও এই ম্যাথটা মানে এটা করা যাবে। কিভাবে করব, আমি তোমাকে একটা চার্ট দেখাই। আমরা কি মানে দুইটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য আছে সেটা বের করি। ঠিক আছে, মনে করো এখানে আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। মনে করো আমি বললাম হাইড্রোজেন ফ্লোরাইড, ঠিক আছে, এটা কোন যৌগ তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন বলতো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1 আর ফ্লোরিনের কত 4। আমরা কি করবো 4 থেকে 2.1 মাইনাস করবো, তাহলে এটা কত থাকতেছে বলতো 1.9 থাকতেছে। ঠিক আছে, তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আমরা কত পাইছি 1.9 পাচ্ছি। এটা কি করব আমরা এই চার্টের মধ্যে দেবো কিসের মধ্যে আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর কম হয় সেটা হয় অপোলার সমযোজী। ঠিক আছে, আর সেটা যদি 0.5 থেকে 1.7 এর মাঝামাঝি হয় সেটা হয় পোলার সমযোজী, আর যদি এটা 1.7 এর বেশি হয় সেটা হয় পোলার আয়নিক। তাহলে এটা কি পোলার আয়নিক। এখন দেখি প্রশ্নের মধ্যে কি বলা আছে, দেখো প্রশ্নের মধ্যে বলা ছিল 3, তাহলে আমরা 3 রাখলাম। ঠিক আছে, আর এটা কত বলা আছে 0.9, তাহলে আমরা কি 3 থেকে 0.9 মাইনাস করব। দেখো 3 থেকে 0.9 মাইনাস করলে হয় 2.1, তাহলে 2.1 কি 1.7 এর বেশি আছে, তাহলে এটা কি একটা বলতো পোলার আয়নিক যৌগ। তাহলে এটা কি যৌগ, আয়নিক যৌগ। ঠিক আছে, এটা একটা আয়নিক যৌগ। ওকে, আচ্ছা এরপর দেখি আমরা 15 নম্বরটা। ঠিক আছে, 15 নম্বর প্রথম প্রশ্নটা একটু দেখবো আমরা জাস্ট। দেখো এখানে বলা আছে কোন যৌগটি অধিক সমযোজী। দেখো সমযোজী যখন কথা বলা হচ্ছে, এখন দেখো এখানে অপশনগুলো কি সবগুলো কি যৌগ আকারে দেওয়া আছে না, তাহলে আমাদের কিসের মধ্যে চলে যেতে হবে, ফাজানের নিয়মের মধ্যে চলে যেতে হবে। ঠিক আছে, ফাজানের নিয়মে আমরা দেখবো কি এখানে দেখো সবগুলো অ্যানায়ন সেম, তাহলে অ্যানায়ন নিয়ে আমাদের কোনো কথা নাই, ক্যাটায়ন নিয়ে কথা বলতে হবে। ক্যাটায়নের চার্জ সংখ্যা প্রথমে চিন্তা করি, কার চার্জ সংখ্যা বেশি, অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে, সোডিয়াম হচ্ছে যে 1+, আর কার্বন কত বলতো 4+, আর ম্যাগনেসিয়াম কত 2+। ঠিক আছে, আমি তোমাকে বলছিলাম ফাজানের নিয়মের মধ্যে যার চার্জ সংখ্যা বেশি থাকবে সেই যৌগটা অধিক বেশি সমযোজী হবে, তাই না, যার চার্জ সংখ্যাটা বেশি হবে সেই যৌগটা তত বেশি কি হবে, সমযোজী হবে। তাহলে এখানে সবচেয়ে বেশি চার্জ কার আছে, কার্বনের আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সি। ওকে, আচ্ছা এরপর আমরা 16 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই। দেখো এখানে কি বলছে, নিম্নের কোন মৌলটির সক্রিয়তা, ঠিক আছে ভালো করে বলো। দেখো ভাইয়া এখানে বলছে সক্রিয়তা কি হবে সবচেয়ে কম বলা হচ্ছে, এখানে কতগুলো আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে। ভাই একটা জিনিস তুমি মনে রাখবা, সক্রিয়তা আয়নীকরণ বিভবের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, কি বললাম বলো তো, সক্রিয়তা আয়নীকরণ বিভবের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বা আয়নীকরণ বিভবের ব্যস্তানুপাতিক। এখন তুমি আমাকে বলো আমাদের সক্রিয়তা কি করতে হবে, কমাতে হবে না, সক্রিয়তা সবচেয়ে কম করতে হবে, তাহলে আয়নীকরণ বিভবটা কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে এখানে দেখবো সবচেয়ে বেশি আয়নীকরণ বিভব কার আছে, এই দেখো সবচেয়ে বেশি আছে বি। ঠিক আছে, তাহলে বি হচ্ছে যে তার হবে সক্রিয়তা সবচেয়ে কম হবে। ঠিক আছে, সক্রিয়তা আয়নীকরণ বিভবের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ওকে আমরা যাই পরবর্তী প্রশ্ন। আমরা 16 হয়ে গেল, আমরা 19 নম্বরে চলে আসবো একদম। দেখো 19, ঠিক আছে, 19-এ বলা আছে পোলারণ ক্ষমতার ক্রম। ঠিক আছে, পোলারণ ক্ষমতা কোনটা বেশি পোলারিত হবে, তাহলে কিসের মধ্যে চলে যাবে বলতো, আমাদের এটা হচ্ছে যে ওই যে ফাজানের নিয়মের মধ্যে চলে যেতে হবে। এবং ফাজানের নিয়মে আমি তোমাকে বলছিলাম এখানে সবগুলো কি দেওয়া আছে, অ্যানায়ন দেওয়া আছে, তাহলে অ্যানায়নের চার্জ যত বেশি হবে তত বেশি পোলারিত হবে, এবং সবগুলোর চার্জ সেম, সবগুলো -1। ঠিক আছে, তাহলে চার্জের কথা নিয়ে আমাদের আলোচনা করা যাবে না। এরপর কি আছে, ক্যাটনের আকার যত ছোট হবে অথবা অ্যাননের আকার যত বড় হবে, তাহলে যার অ্যাননের আকারটা কি হবে, বড় হবে, সেইটা সবচেয়ে বেশি কি হবে বলতো, পোলারিত হবে। এখন আমার কি মনে আছে 17 নম্বর গ্রুপের মধ্যে সিরিয়ালটা কি থাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না। তাহলে অ্যানায়ন সবচেয়ে বেশি বড় কোনটা বলতো, আমাদের আয়োডিনটা সবচেয়ে বেশি বড়, তাহলে এটা সবচেয়ে বেশি কি হবে, পোলারিত হবে। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি পোলারিত হবে, তাহলে কি হবে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। এটা প্রশ্ন অ্যান্সারের মধ্যে ভুল দেওয়া আছে, অ্যান্সারে এখানে বলা আছে নাকি খ। আচ্ছা ঠিক আছে, আয়োডিনটা বাদ দাও, কি হবে বলতো, এই যে ব্রোমিন, তারপর কি ক্লোরিন, তারপর ফ্লোরিন। ঠিক আছে, এই প্রশ্নে একটা আছে ভুল আছে, আমি তোমাকে দেখাই দিব। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেছি না, এটা আমরা পেয়ে গেছি পোলারণ ক্ষমতার ক্রম কোনটা।
ঠিক আছে, এটা ফাজানের নিয়মের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। এখন দেখি আমরা এখানে কি বলা আছে বলতো। আচ্ছা, এখানে বলা আছে আমাদের ক্যালসিয়াম ফসফাইডের সংকেত। ক্যালসিয়াম ফসফাইডের সংকেত কত? ক্যালসিয়াম 3 ফসফরাস 2। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফাইডের সংকেত। ওকে, আমরা 21, 22, 23 দেখবো না, 24-এ চলে যায় একদম। দেখো 24-এ কি বলা আছে, পরমাণুতে একটি স্তরে ইলেকট্রন তার বহিঃস্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণকে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, নিউক্লিয়ার আকর্ষণ কমিয়ে দিচ্ছে, তাকে আমরা বলি আমরা শিল্ডিং প্রভাব। ঠিক আছে, বহিঃস্তরের যে ইলেকট্রনটা থাকে, ঠিক আছে, ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ থাকবে সেটাকে কমায় দেখে বলতো শিল্ডিং প্রভাবের কারণে এটা কমে যায়। ওকে, আচ্ছা, এগুলো তো আসলে ডেফিনেশন। ঠিক আছে, এখান থেকে বোঝানোর কিছু নাই। ওকে, আচ্ছা, এখন দেখো 26 নম্বরটা বলা আছে নিচের কোন দুইটি মৌলের মধ্যকার প্রথম আয়নীকরণ শক্তির পার্থক্য সর্বনিম্ন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, মনে করে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, পটাশিয়াম এবং রুবিডিয়ামের কি হচ্ছে বলতো শক্তির পার্থক্য কাছাকাছি লেভেলের থাকে। ঠিক আছে, পটাশিয়ামের কত লিখে দিচ্ছি ভাইয়া, দাঁড়াও। পটাশিয়াম হচ্ছে 418। ঠিক আছে, এটা হচ্ছে 418 পটাশিয়াম, 418। আর রুবিডিয়াম হচ্ছে যে এটা, রুবিডিয়াম হচ্ছে 400। ঠিক আছে, এটাই সবচেয়ে কাছাকাছি লেভেলের থাকে। তো তুমি এই এমসিকিউটা একদম মুখস্থ করে পাবে, পটাশিয়াম রুবিডিয়াম। ঠিক আছে, এই দুইটার প্রথম আয়নীকরণ শক্তি কি হয় বলতো কাছাকাছি লেভেল হয়, পার্থক্য তেমন থাকে না, অল্প পার্থক্য থাকে, মাত্র 18 পার্থক্য। দেখতে পারতেছো, 400 আর এটা কি 418। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি। দেখো বলা আছে কার্বন, অক্সিজেন, নিয়ন আর কি ফ্লোরিন চারটি মৌলের মধ্যে তড়িৎচুম্বকতার সঠিক ক্রম কোনটা? আচ্ছা ভাইয়া, এই চ্যাপ্টারের পর্যাবৃত্ত ধর্মটা বোঝার জন্য প্রথমে একটা তোমাকে চার্ট দেখাই। ঠিক আছে, দেখো পর্যাবৃত্ত ধর্মটা। আচ্ছা, দেখো পর্যাবৃত্ত ধর্মটা আমি এইভাবে একটু মনে রাখার চেষ্টা করব। দেখো আমি একটা ফিগার রাখছি, দেখতে পারতেছো? এটা কি হচ্ছে বলতো, এটা হচ্ছে ডান দিকে বামের দিকে আমরা অ্যারো চিহ্ন দিচ্ছি। ঠিক আছে, ডান থেকে বামের দিকে অ্যারো চিহ্ন, আর এটা কি বলতো উপর থেকে নিচের দিকে অ্যারো চিহ্ন। ঠিক আছে, তুমি জাস্ট মনে রাখবা অ্যারো চিহ্নটা কি প্রকাশ করে, অ্যারো চিহ্নটা প্রকাশ হচ্ছে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে ডান থেকে বামের দিকে বৃদ্ধি পাবে, আর কি হবে উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে। কোন জিনিস? এই চারটা জিনিস তুমি মুখস্থ রাখবা, আধা বিক্ষেপ দিয়ে আমরা মনে রাখতে পারি। আদে মনে রাখবো পরমাণুর আকার। ঠিক আছে, ধাদে মনে রাখবো ধাতব ধর্ম। ঠিক আছে, বিদে মনে রাখবো বিজারণ ক্ষমতা, আর হচ্ছে অক্সাইডের ক্ষারকত্ব। এই চারটা কি হবে বলতো ডান থেকে বামের দিকে বৃদ্ধি পায়, অথবা উপর থেকে নিচে থেকে কি হবে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এছাড়া মানে এর পরবর্তী কি হবে, বাকিগুলো হবে কি বলতো এই ফিগার হবে, মানে নিচে থেকে উপর দিকে বাড়ে, আর কি হবে বাম থেকে ডানের দিকে কি হবে বাড়বে। বাকি কি কি আছে বলতো, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ বিভব, তারপর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক শুধুমাত্র পর্যাবৃত্তিক ধর্ম মানে গ্রুপ ভিত্তিক হয়, পর্যাবৃত্তিক হয় না। ঠিক আছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বলতে পারো। তারপর আর কি কি আছে বলতো, যা যা আছে সবগুলা কিসের মধ্যে হবে, এই ফিগারটা হবে। ঠিক আছে, তাহলে বুঝাতে পারছি? তাহলে আমরা কি করব, প্রশ্ন দেখেই প্রথমে একটা ফিগার রেখে ফেলবো, ফিগার রেখে তারপর আমরা চিন্তা করব কি হবে না হবে। ঠিক আছে, এখন চলে আসি আমরা তাহলে প্রশ্নের মধ্যে। বলা আছে এই চারটা মৌলের কি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম। ঠিক আছে, আধা বিক্ষেপের মধ্যে পড়তেছে না, তাহলে তার ফিগারটা কি হবে বলতো, তার ফিগারটা হবে এরকম। ঠিক আছে, উপর থেকে নিচের দিকে বাড়বে তড়িৎ ঋণাত্মকতা, আর কি হবে বাম থেকে ডানের দিকে হবে বাড়বে তড়িৎ ঋণাত্মকতা। এখন আমরা এই যে মৌলগুলো আছে সেগুলো একটু আমরা সিরিয়াল লিখবো। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ের মৌলটা হচ্ছে যে BC₁, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, ফ্লোরিন, তারপর থাকে হচ্ছে যে আমাদের নিয়ন থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমরা বাড়বে কোনটা বলতো, সবচেয়ে ডানের দিকে যেগুলো থাকবে সেগুলো বাড়বে, তাই না? আচ্ছা, মনে রাখবা ভাইয়া এখানে যে নিয়ন আছে, নিয়ন হচ্ছে যে একটা নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা মান সবার কি হবে ছোট হবে, সবার কম হবে। ঠিক আছে, তাহলে সিরিয়ালটা সবচেয়ে বেশি কি হবে বলতো, ফ্লোরিনের সবচেয়ে বেশি হবে তড়িৎ ঋণাত্মকতা। তারপর কার হবে বলতো, এই যে দিক দিয়ে গেলে যত বাড়বে, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কি কার্বন, বোরন। ঠিক আছে, এরপর হচ্ছে যে আমাদের কি হবে, নিয়ন হবে, সরি নিয়ন হবে। ঠিক আছে, নিয়ন হবে। তাহলে এখানে দেখি আমরা কোনটা সিরিয়ালি দেওয়া আছে। 27 দেখো, এই যে ফ্লোরিন, তারপর কি আছে অক্সিজেন আছে, নাইট্রোজেন বাদ দিছে অসুবিধা নেই, কার্বন আছে। ঠিক আছে, অক্সিজেনের পরে, হ্যাঁ অক্সিজেনের পরে কার্বন আছে, কার্বনের পরে কি হবে নিয়ন আছে, তাহলে কি সি নম্বরটা মিলতেছে। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা 28 নম্বরের মধ্যে। 28 নম্বরে বলা আছে নিচের কোন অক্সাইডটি অম্লধর্মী প্রকৃতির হয়। আচ্ছা, মনে রাখবা
আমাদের ধাতুর অক্সাইড, ধাতু কি কি আছে বলতে 1 নম্বর 2 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে এই ধাতুর অক্সাইডগুলো কি হয় ক্ষারধর্মী হয়ে থাকে। আর অধাতুর যে অক্সাইডগুলো আছে মানে 17 এবং 16 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে সেগুলোর অক্সাইডগুলো কি হবে অম্লধর্মী হবে। ঠিক আছে, তাহলে অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়। এখন অধাতু কোনটা আছে বলতো ফ্লোরিন, ফ্লোরিনের অক্সাইডটা কি হবে আমাদের ফ্লোরিন অক্সাইডটা অম্লধর্মী হবে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা বিভিন্ন ধরনের প্রশ্ন হইতে পারে, তোমরা এটা একটু মনে রাখতে পারো। ঠিক আছে, আমরা বলছি কি বলতো ধাতুর অক্সাইড কি হয় ক্ষারধর্মী হয়ে থাকে, অধাতুর অক্সাইড অম্লধর্মী। এখন উভধর্মী অক্সাইডটা ক্ষারধর্মী অম্লধর্মী দুইটাই হইতে পারে। কি কি আছে বলতো, তুমি নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, জনি আজ তুমি ইন্ডিয়া গেলে শোনা পাবেই বললাম, এগুলো হচ্ছে যে উভধর্মী অক্সাইড। এরপর আছে কিছু নিরপেক্ষ অক্সাইড, মানে কি এটা কি হবে না ক্ষারধর্মী হবে না অম্লধর্মী হবে না, নিচে কোনো পানি নেই, এটাতে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, ওকে চলো আমরা বইয়ের মধ্যে চলে যাই। আচ্ছা তাহলে আমরা বুঝে গেছি এটা। 29 নম্বরটা দেখো, বলা আছে নিচের কোনটি অসম্ভব। ঠিক আছে, নিচের কোনটি অসম্ভব। আচ্ছা তুমি ভাইয়া সিগমা বন্ধন আর পাই বন্ধনের মধ্যে পার্থক্যগুলো পড়ছিলাম, পার্থক্যের মধ্যে একদম শেষের মানে বক্সটার মধ্যে একদম শেষের মধ্যে লেখা ছিল আমাদের ওই যে পাই বন্ধন শুধুমাত্র কি পিডিএফ, কি বলছি পাই বন্ধন তৈরি হয় পিডিএফ, এই আমাদের উপশক্তি স্তরগুলোর মধ্যে কি হবে বলতো আমাদের পাই বন্ধন তৈরি হয়। ঠিক আছে, এছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলো কি হয় সিগমা বন্ধন তৈরি হয়। তাহলে সিগমা বন্ধন তৈরি করে কে কে বলতো আমাদের এস অরবিটাল আর যত ধরনের সংকর অরবিটাল আছে। ঠিক আছে, যত ধরনের সংকর অরবিটাল কি হতে পারে sp2 sp3 sp2 যত ধরনের সংকর আছে। ঠিক আছে, সেগুলো কি হবে বলতো সিগমা বন্ধন হবে। ঠিক আছে, আমাদের হাজারিনাক স্যারের মধ্যে শুধুমাত্র এতটুকু বলা আছে। ঠিক আছে, তুমি মনে রাখবা কবির স্যারের বইয়ের মধ্যে বলা আছে সিগমা বন্ধন এস এবং সংকর অরবিটাল ছাড়াও আমাদের পি অরবিটালে হয়। ঠিক আছে, এটা কোন বই বলা আছে কবির স্যারের বই বলা আছে। ঠিক আছে, তো তুমি একটু জেনে রাখবা জাস্ট। ঠিক আছে, তাইলে আমাকে বলো এই যে পাই বন্ধন সম্ভব না কোথায় কোথায় বলতো আমাদের যে সংকর অরবিটাল আছে এবং এস অরবিটাল আছে সেগুলোর মধ্যে পাই বন্ধন সম্ভব না। এখন আমরা একটু মিলাই দেখি দেখো বলা আছে sp3 একটা সংকর এস অরবিটাল। ঠিক আছে, সংকর এবং এস অরবিটালের মধ্যে কি হবে সিগমা বন্ধন হবে, এটা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা বলো পি এবং পি এর মধ্যে কি পাই বন্ধন হবে, বললাম না পাই বন্ধন কি পিডিএফ এর মধ্যে হয়, তাহলে কি এটার মধ্যে পাই বন্ধন হবে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এরপর দেখি আমরা sp মানে কি একটা সংকর অরবিটাল, আবার sp একটা সংকর অরবিটাল, সংকর অরবিটাল কোনো পাই বন্ধন হবে না, এটা হবে সিগমা বন্ধন, তাহলে এটাই কি অসম্ভব। ঠিক আছে, এটা সম্ভব না। ঠিক আছে, আর এটা দেখো যে এখানেও সংকর কি হয় সিগমা বন্ধন হয়, মনে থাকবে। ঠিক আছে, এখন চলে এসে আমরা 30 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে AX3 তার মধ্যে একটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে, দেখতে পারতেছো এটা একটা মুক্তজোড়ী ইলেকট্রন, জাতীয় কোন যৌগের বন্ধন কোণ কত। আচ্ছা এটা দেখে তুমি বুঝতে পারতেছো এটা আসলে কি বোঝাচ্ছে বলতো অ্যামোনিয়াকে বোঝাচ্ছে। এটা কি আসলে কাকে বোঝায় অ্যামোনিয়া বোঝায়। অ্যামোনিয়া নাইট্রোজেনের মধ্যে কি দুইটা একটা মুক্তজোড় থাকে। অ্যামোনিয়ার সংকর আয়ন কত হয় ভাইয়া বলতো sp3 হয়। ঠিক আছে, যেহেতু এটা sp3 তাহলে আকৃতি কি হওয়ার কথা ছিল চতুস্থলকী হওয়ার কথা ছিল বা 109.5 ডিগ্রি কোণ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা মুক্তজোড় থাকার কারণে এখানে 2.5 মাইনাস হবে। ঠিক আছে, তাহলে টোটাল কত হয় বলতো এটার বন্ধন কোণ হয়ে যায় 107 ডিগ্রি। 109.5 থেকে 2.5 মাইনাস করলে কত হয় 107 ডিগ্রি, তাহলে এর অ্যান্সার কত হবে বলতো। আচ্ছা 107, এটা আশেপাশে আছে এটাই নিবা বুঝছো 107.5। 30 নম্বর তোমাদের বইয়ে অ্যান্সার কি দিছে এটাই দিছে। ঠিক আছে, 107.5 দিছে। ওকে আচ্ছা, এরপরে চলে আসি আমরা 32 নম্বর প্রশ্নে। ঠিক আছে, এক পরমাণুক নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম এবং নিয়ন, ঠিক আছে ইত্যাদি কোন ধরনের আকর্ষণ বল দেখা যায়, হিলিয়াম নিয়নের মধ্যে কোন ধরনের আকর্ষণ বল দেখা যাবে। এখন ভাইয়া বলো হিলিয়াম বলো নিয়ন বলো এগুলো কি এক পরমাণু বিশিষ্ট না, নিষ্ক্রিয় গ্যাস না, তাহলে এগুলা হচ্ছে যে একটা আমাদের হচ্ছে যে নন পোলার যৌগ, তাই না। তাহলে আমাকে বলো হিলিয়াম একটা নন পোলার, ঠিক আছে নন পোলার এবং নন পোলারের মধ্যে যে বন্ধন হয়, ঠিক আছে সেটাকে আমরা বলি বিস্তরণ বল। নন পোলার অথবা নন পোলারের মধ্যে যে বন্ধন হয় সেটাকে আমরা বলি বিস্তরণ বল বা আমরা বলি আবিষ্ট ডাইপোল। নন পোলারের অপর নাম কি বলতো আবিষ্ট ডাইপোল, ঠিক আছে, আর পোলারের অপর নাম হচ্ছে ডাইপোল। ঠিক আছে, তাহলে এটা কি হবে আবিষ্ট ডাইপোল অথবা এর অপর নাম কি বলা হয় বিস্তরণ বল। ঠিক আছে, নন পোলার আরো অনেক কিছু হতে পারে, যেমন একই মৌল যদি ডাবল থাকে, মনে করো ফ্লোরিনের মধ্যে, ঠিক আছে ফ্লোরিনের মধ্যে যে বন্ধন সেটা একটা বিস্তরণ বল। ক্লোরিন হাইড্রোজেনের মধ্যে এগুলোকে আমরা বলি নন পোলার বন্ধন। ঠিক আছে, নন পোলার যৌগ বলে থাকি।
আচ্ছা, এখন চলে আসি আমরা তুতের অণুতে পানির অণু কয়টা থাকে? তুত মানে কি বলতো? ব্লু বিট্রিয়ল। ব্লু বিট্রিয়ল সংকেত আমরা জানি না, কপার সালফেট 5 অণু পানি। কপার সালফেট কয় অণু পানি? 5 অণু পানি। তাহলে কয়টা পানি থাকতেছে? 5টা পানি থাকতেছে। এটাকে আমরা বলি ব্লু বিট্রিয়ল বা তুত বলে থাকি বাংলায়। আচ্ছা, বলা আছে অক্সি অ্যাসিডের, ঠিক আছে, কেন্দ্রীয় মৌলের নামের শেষে ইক থাকলে, মানে অ্যাসিডের নামের শেষে ইক আছে, তুমি এই অ্যাসিড থেকে তুমি কি করবা? লবণের নামকরণ করবা। ঠিক আছে, লবণের নামকরণের পরিবর্তে আমরা কি এড করি? অ্যাট এক করি। ঠিক আছে, ইক থাকলে আমরা অ্যাট এক করে থাকি। চৌধুরী ওর আনসার কি দিচ্ছে? আচ্ছা, এটি রাখছে। ঠিক আছে, একটা উদাহরণ তোমাকে দিই। মনে করো পারক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, পারক্লোরিক অ্যাসিড থেকে তুমি লবণ তৈরি করবা, পার ক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, ক্লোরিক অ্যাসিডের লবণটা কি হবে? তো ক্লোরেট। তাহলে আমরা অ্যাট ইউজ করছি না, ক্লোরেট। ঠিক আছে, লবণটা কি হবে? তো ক্লোরেট হবে। তাহলে অ্যাট ইউজ করছি। ঠিক আছে, তাহলে আমরা বোঝা। 35 নম্বরটা প্রশ্ন আমরা দেখি। দেখো, নিচের কোন যৌগটি স্ফুটনাঙ্ক অস্বাভাবিক পরিবর্তন দেখা যাবে? কি স্ফুটনাঙ্কের অস্বাভাবিক পরিবর্তন দেখা যাবে? এখানে দেখো কি কি যৌগ আছে, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। এখন আমাকে দেখো এইগুলোর মধ্যে একমাত্র হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারবে কার মধ্যে? বলতো ফ্লোরিনের মধ্যে। তাই এর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের মানটা কি হবে? বেড়ে যাবে, যেটা হাইড্রোজেন বন্ধনটা কি হবে? ভাঙতে হবে। হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য আমি তোমাকে বলছিলাম, মানে এটা একটা যৌগে কি থাকে বলতো? হাইড্রোজেন থাকতে হবে। ঠিক আছে, আরেকটা যৌগের মধ্যে ফন মানে হচ্ছে যে বলতো ফ্লোরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেন, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকে, তার মধ্যে কি হবে বলতো? আমাদের হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, আবার হাইড্রোজেন ফ্লোরাইড, এটার মধ্যে কি আছে বলতো? একটা যৌগের মধ্যে আমরা হাইড্রোজেন পাচ্ছি, আরেকটা যৌগ থেকে ফ্লোরিন পাচ্ছি না, এই যে ও এফ পাচ্ছি। তাহলে এদের মধ্যে কি একটা বন্ধন তৈরি হবে না? এটাকে আমরা কি বলি? হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এটার স্ফুটনাঙ্ক অস্বাভাবিক পরিবর্তন দেবে। ওকে, আচ্ছা, এখন চলে আসি নিচের কোন যৌগটি sp সংকরায়ন বিদ্যমান? sp সংকর। আচ্ছা, সংকরায়ন বের করার জন্য আমরা কি করি? সংকর নাম্বার বের করে থাকি, তাই না? তুমি এগুলো সংকর নাম্বার বের করবা। মনে করো আমি কার্বন ডাই অক্সাইডের সংকর নাম্বারটা বের করতে যাচ্ছি, তাহলে h = কি লিখবো বলতো? h = হাফ। হাফ, এটাকে হাতিনাকের মধ্যে সূত্র দেওয়া আছে। হাফ আমরা কি লিখি? হাফ ইনটু আমাদের কেন্দ্রীয় পরমাণু। বলতো এখানে কেন্দ্রীয় পরমাণু একটা মূল কোনটা আছে? কার্বন আছে। তাহলে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 4টা থাকে। তাহলে আমরা 4 লিখবো। ঠিক আছে, 4 প্লাস দেখা হয় একযোজী মৌল। ঠিক আছে, প্লাস একযোজী মৌল কয়টা আছে কেন্দ্রীয় পরমাণু ছাড়া? কেন্দ্রীয় পরমাণু ছাড়া বাদ দিলে অক্সিজেন কিন্তু একযোজী পরমাণু না, অক্সিজেন একটা দ্বিযোজী পরমাণু। তাহলে একযোজী পরমাণু কত হচ্ছে? 0 হচ্ছে। এখানে ক্যাটায়নও নাই, কোনো অ্যানায়নও নাই, তাহলে 0 0 হবে। তাহলে অ্যান্সার কত হবে? 4। 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এর সংকর নাম্বার 2 হয়। সংকর নাম্বার 2 এর জন্য এর সংকরণ কত হবে? sp হবে। তাহলে প্রথমটাই আমরা পেয়ে যাচ্ছি বলতো sp সংকরায়ন। সংকরণের সূত্রটা হাতের স্যার বইয়ের মধ্যে বলা আছে, h = হাফ কেন্দ্রীয় পরমাণুর সর্বব্যস্ত কক্ষপথে জয়টা ইলেকট্রন থাকবে তা লিখলাম। ঠিক আছে, তারপর লিখি কেন্দ্রীয় পরমাণু ছাড়া একযোজী কোনো পরমাণু সংখ্যা। একযোজী পরমাণু আছে এখানে নাই, তাই আমরা 0 0 দিচ্ছি। ঠিক আছে, এখানে অ্যানায়ন নাই, ক্যাটায়ন নাই। ঠিক আছে, মিথেন, মিথেনের মধ্যে হয় sp3, তাই না? এটা ইথেন, ইথেনের মধ্যে হয় sp2। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে যে sp সংকরায়ন। নিম্নের কোন যৌগটি বর্ণ বর্ণ প্রদর্শন করে? তোমরা যদি হচ্ছে যে মাইনরের ক্লাস করে থাকো, এখানে পড়ে কি আমরা বলতো রাঙা পরীর জটিল প্যারা, এরকম একটা কিছু ছন্দ ছিল, তাই না? অবস্থান্তর যে মৌলগুলো থাকে সেগুলো কি হয়? কতগুলো বৈশিষ্ট্য ধারণ করে। এগুলো কি হয়? প্রথম রঙিন বর্ণ তৈরি করে থাকে, তাই না? এখন তারা আমরা খুঁজে বের করব এখানে অবস্থান্তর মৌল কি। জিন কিন্তু ভাইয়া ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও কিটা এটা অবস্থান্তর মৌল না। এগুলো তো অবস্থান্তর মৌল না, শুধুমাত্র এইটাকে অবস্থান্তর মৌল, তাই এটা কি হবে? রঙিন বর্ণ তৈরি করবে। ওকে, আচ্ছা, বেনজিন, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে যে 0.139। ঠিক আছে, 0.154 হচ্ছে কার্বন কার্বন একক বন্ধনের দূরত্ব। ঠিক আছে, কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব হচ্ছে যে 134, আর 12 হচ্ছে যে কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্ব। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা চলে আসি 39 নম্বর প্রশ্নের মধ্যে। এখানে দেখতে পারতেছি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা যৌগ আছে, তার মানে এটা একটা জটিল যৌগ। ঠিক আছে, এই জটিল যৌগের মধ্যে কোন ধরনের সংকরায়ন বের করতে হবে? জটিল যৌগের সংকরায়ন আমরা কিভাবে বের করে থাকি? আমরা দেখি, দেখো জটিল যৌগ তৈরি হয় কি? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। ঠিক আছে, এখানে সন্নিবেশ বন্ধন হয়, একটা কেন্দ্রীয় পরমাণু থাকে আর একটা লিগ্যান্ড থাকে। এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা হয়? ডি ব্লক মৌল। দেখো নিকেল একটা ডি ব্লক মৌল, তার এটা কেন্দ্রীয় পরমাণু। কার্বন মনোক্সাইড এটা কি বলতো? এগুলো হচ্ছে লিগ্যান্ড, মানে কি এগুলো হবে মুক্ত জোড় ইলেকট্রন দান করবে। কাকে দান করবে? এই যে নিকেলকে দান করবে।
ঠিক আছে, এখন দেখবো এখানে আমাদের মুক্তজোড় ইলেকট্রন কয়টা দান করতেছে, ঠিক আছে। সন্নিবেশ বন্ধন সংখ্যা কয়টা, দেখো সন্নিবেশ বন্ধন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি নিকেলের সাথে কয়টা কার্বন মনোক্সাইড যুক্ত হচ্ছে, 4টা। তাহলে এখানে সন্নিবেশ বন্ধন কত, 4। যাহাই সন্নিবেশ বন্ধন সংখ্যা তাহাই কি তার সংকর নাম্বার। এখন বলো 4 সংকর নাম্বার জন্য তার সংকর আয়ন কত হয়, sp3। 4 এর জন্য কত হয়, sp3, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কত হবে, sp3, ঠিক আছে। জাস্ট দেখবো এখানে কয়টা আছে, 4টা আছে, তাহলে এটা হবে sp3। ওকে, এরপর চলে আসি নিচের কোনটি উপধাতু, ঠিক আছে। উপধাতু কয়টা ছিল, 6টা ছিল, ঠিক আছে। এটা আমরা কিভাবে মনে রাখি, কিভাবে মনে রাখতে পারি, জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন, টুলে বসেন। আচ্ছা, জি দিয়ে মনে রাখবো জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, বোরন, ঠিক আছে। এগুলো উপধাতু। তাহলে এটা কোনটা আসতেছে বলতো, জার্মেনিয়াম চলে আসতেছে। ওকে, উপধাতু, এই 6টা মনে রাখবো আমরা। এরপর বলা আছে বোরন ক্লোরাইডের মধ্যে বন্ধন কোণ কত, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এর সংকর নাম্বারটা বের করব, সংকর নাম্বার বের করে সংকর আয়ন বের করতে থাকি। বলো এখানে তাহলে H ইজ ইকুয়াল টু কত হবে, হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণু কোনটা, দেখতে পারতেছি বোরন একটা আছে, তাহলে বোরন কেন্দ্রীয় পরমাণু কয়টা থাকে বোরনের মধ্যে, বলো তো কার্বন মানে সর্বসংখ্যক ইলেকট্রন থাকে 3টা, ঠিক আছে। তাহলে লিখো 3। এখন দেখো এখানে একযোজী পরমাণু আছে, কেন্দ্রীয় পরমাণু ছাড়া একযোজী পরমাণু আছে। একযোজী পরমাণু বলি আমরা গ্রুপ 1 এবং 17 এর যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা একযোজী পরমাণু বলি। তাহলে ক্লোরিন কয়টা আছে, 3টা আছে, এই যে আমি 3টা দিয়ে দিচ্ছি। এখানে কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই, ঠিক আছে। তাহলে এর মান কত হচ্ছে বলতো, 3 হচ্ছে। আমাকে বলো 3 এর জন্য সংকরায়ন কত হয়, 3 এর জন্য সংকরণ হয় sp2। sp2 এর সংকরণের আদর্শ বন্ধন কোণ কত থাকে বলতো, 120 ডিগ্রি সেলসিয়াস, 120 ডিগ্রি সেলসিয়াস বলতেছি, 120 ডিগ্রি হয়ে থাকে, ঠিক আছে। sp2 এর জন্য কত হয়, 120 ডিগ্রি হয়ে থাকে। ওকে, আচ্ছা, আর sp এর জন্য কত হয়, 180, ঠিক আছে, 180 ডিগ্রি। এখন চলে আসি কোনটি অ্যানায়নকে অধিক পোলারিত করতে পারবে, ওই যে ফাজানি নিয়মের মধ্যে চলে যাবো আমরা, পোলারিত করতে পারবে যার চার্জের পরিমাণটা বেশি থাকবে। দেখো ভাই এখানে চার্জের পরিমাণ কি, এখানে 1 + 2 + 3 + 3, তার মানে কি এদের মধ্যে ফাইট হবে। প্রথম বৈশিষ্ট্য চিন্তা করে এই দুইটার মধ্যে ফাইট হবে। এরপর দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে চলে যাবে, এটার মধ্যে যার আকারটা, ক্যাটায়নের আকার যার ছোট হবে সে বেশি পোলারিত হবে, তাই না, সে বেশি পোলারিত হবে। এখন এটার মধ্যে আকার কখনোই তুলনা করা সম্ভব না, এটা হচ্ছে যে পি ব্লক মৌল, এটা হচ্ছে ডি ব্লক মৌল। এরপর তৃতীয় যে বৈশিষ্ট্য আছে সেটা কি বলতো, যেটা ডি ব্লক মৌল হবে সেটা বেশি কি হবে বলতো, পোলারিত হবে, সেটা বেশি পোলারিত হবে। তার মানে কি এখানে এটা হচ্ছে যে পি ব্লক মৌলের ডি ব্লক মৌল, তাহলে ডি ব্লক মৌল যেটা সেটা কি হবে বলতো, বেশি পোলারিত হবে। এখন তোমার কবির স্যারের বইয়ে, এটা কবির স্যারের বইয়ের প্রশ্ন আছে, মানে আমাদের অনুশীলনের প্রশ্ন কবির স্যারের মধ্যে তো আছেই, আবার কি হাজারিনাক স্যারের বই আছে। হাজারিনাক স্যারের বইয়ে অ্যান্সার কোনটা দিয়েছে বলতো, এই যে ফেরিকটা দেওয়া আছে, ঠিক আছে। আর কবির স্যারের বইয়ে একটু ভুল দেওয়া আছে আসলে, ঠিক আছে। কবির স্যারের বই দেওয়া আছে অ্যালুমিনিয়াম 3+। আমরা কোনটা প্রিফার করব, আমরা হচ্ছে হাজারি স্যারের বইয়ে যেটা অ্যান্সার আছে সেটা প্রিফার করব, এটাই রাইট, ঠিক আছে। এটা হচ্ছে যে ভুল। ওকে, আচ্ছা, এরপর চলে আসি আমরা 43 নম্বর প্রশ্নের মধ্যে। বলা আছে 3p, এটা গুণগত রসায়নের প্রশ্ন হয়ে গেছে না, 3p এর ক্ষেত্রে n ও l এর মান। তাহলে n কত বলতো, 3 দেওয়া আছে, আর l কত, s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। তাহলে p এর জন্য কত হবে, 1 হবে। তাহলে 3 আর 1, 3 আর 1, ঠিক আছে, 3 আর 1 হবে, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি আমরা 44 নম্বরটা দেখি। বলা আছে কোনটির প্রথম আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম হবে। এখন আয়নীকরণ শক্তি বলছে না ভাইয়া, আয়নীকরণ শক্তির ফিগারটা কি হবে বলতো, এরকম হবে, ঠিক আছে, আয়নীকরণ শক্তি। এখন কিন্তু প্রশ্নের মধ্যে বলছে তোমাকে এটা কি বেশি না, বেশি না, কি বের করতে হবে, কম বের করতে হবে, তারপরে এই পাশে থাকতে হবে, ঠিক আছে। আগে আমরা একটু লিখি, দেখো এখানে হচ্ছে বেরিলিয়াম, বোরন, কার্বন, আর কি আছে, নাইট্রোজেন আছে। আমরা একটু লিখি, দেখো বিসি নফ সিরিয়ালটা দ্বিতীয় পর্যায়ে, ঠিক আছে, বি সি নফ, ঠিক আছে। তারপর বেরিলিয়াম, ঠিক আছে, লিথিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস। আচ্ছা, এখন আমরা কি করব, সবচেয়ে কম, তার মানে কি আমাদের কি কি যৌগ আছে আগে দেখি। বেরিলিয়াম আছে, বেরিলিয়াম আছে, তারপর বোরন আছে, কার্বন আছে, নাইট্রোজেন, এই চারটার মধ্যে সম্পর্ক, তাই না। এখন এই পাশে যেগুলো থাকবে সেটা সবচেয়ে কম হবে, বুঝতে কি পারছি, ফিগারে বলছে এটা সবচেয়ে বেশি বোঝায়, তাহলে এই পাশে যেগুলো থাকবে সেগুলো সবচেয়ে কম হবে, তাহলে বেরিলিয়াম হবে অ্যান্সার, ঠিক আছে। 44 কি হবে, বেরিলিয়াম আনসার।
ও আচ্ছা, একটু ভাই এটার মধ্যে ভুল আছে, আচ্ছা আমি ভালো করে খেয়াল করিনি। এটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ঠিক আছে। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এক্সেপশন আছে, দ্বিতীয় পর্যায়ে বলো তৃতীয় পর্যায়ের মধ্যে কিছু এক্সেপশন আছে। এটার মধ্যে কি হয়, আমাদের কি হওয়ার কথা ছিল বলতো, অক্সিজেনেরটা কি বেশি হওয়ার কথা ছিল না, কিন্তু এটা হয় না। নাইট্রোজেনে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন এটা কি হয় বলতো, নাইট্রোজেনটা অর্ধপূর্ণ থাকার কারণে অক্সিজেন থেকে বেশি হয়ে থাকে, তাহলে এটা উল্টে যাবে, ঠিক আছে। নাইট্রোজেনেরটা বেশি হবে, তারপর অক্সিজেনেরটা হবে, ঠিক আছে। কার্বন কার্বনের মতো থাকবে, বেরিলিয়াম বোরনের মধ্যে এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। বেরিলিয়ামটা কি থাকে বলতো, একদম পূর্ণ হয়ে থাকে, 2s2 হয়ে যায়, তাহলে এটা কেউ সবচেয়ে বেশি শক্তিশালী হবে, ঠিক আছে। বেরিলিয়ামটা বেশি হবে, তারপর হবে বোরন, তারপর হবে লিথিয়াম। এখন সিরিয়ালটা এইভাবে, ঠিক আছে, বুঝতে পারছি। এটা কি হবে কি এক্সেপশন, এক্সেপশন আমরা একটু মনে রাখবো। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমাদের কি হয় বলতো, নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে কি হবে, ইন্টারচেঞ্জ হবে, ঠিক আছে। নাইট্রোজেনটা বেশি শক্তিশালী হবে, অক্সিজেনটা পরে হবে, ঠিক আছে। ঠিক তেমনি বেরিলিয়াম বোরনের মধ্যে কি হবে, বেরিলিয়াম বোরনটা আগে হবে, বেরিলিয়ামটা পরে হবে। তাহলে আমাকে বলো এখানের মধ্যে সবচেয়ে কম কার হবে, এই 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 যৌগগুলোর মধ্যে সবচেয়ে কম হবে বোরনের, ঠিক আছে। সবচেয়ে কম কার হবে, বোরনের হবে, ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে এটা হবে বোরন আয়নীকরণ শক্তি, ঠিক আছে। আচ্ছা এখন চলে আসি আমরা সর্বাধিক সমযোজী বৈশিষ্ট্যসম্পন্ন যৌগ কোনটি। পাজানি নিয়মের মধ্যে চলে যাব, দেখবো অ্যানায়ন সবগুলো সেম আছে, তাহলে দেখবো যার মধ্যে চার্জ বেশি হবে সেটা বেশি সমযোজী হবে। এখন এখানে 1 চার্জ 1 চার্জ 2 চার্জ, এটা হচ্ছে যে 2 চার্জ, এই দুটার মধ্যে ফাইট হবে, ঠিক আছে। এরপর দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে চলে যাব, যার মধ্যে ক্যাটায়নের আকার ছোট হবে সেটা বেশি কি হবে বলতো, সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন হবে। বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে কার চার্জ মানে কার আকারটা ছোট, বেরিলিয়ামের আকারটা ছোট, ঠিক আছে, তাই হবে বেরিলিয়াম অ্যান্সার হবে, ঠিক আছে। বেরিলিয়াম ক্লোরাইড হবে সর্বাধিক সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন যৌগ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে বলা আছে CH3CN যৌগের কার্বন সমূহে কি ধরনের সংকর উপস্থিত। আচ্ছা মনে রাখবা, জৈব যৌগের যখন আমরা সংকরায়ন বের করে থাকি তখন আমরা কি ফিগার এঁকে বের করব, ঠিক আছে। এটার ফিগারটা একটু আমি আঁকি, এখানে আঁকতেছি দেখো, ঠিক আছে। আচ্ছা ফিগারটা নিচে যায় না, আচ্ছা ফিগারটা হচ্ছে যে দেখো এরকম, সি এদিক দিয়ে এইচ, তিনটা এইচ, ঠিক আছে, তিনটা এইচ, আর কি করতেছে বলতো, এটা CN এর সাথে বিক্রিয়া করতেছে, C ট্রিপল বন্ড N, ঠিক আছে। এটা কিন্তু আমি কি ফিগার এঁকে ফেলছি। এখন দেখবো আমি এই কার্বনে কি সংকরণ আছে, দেখো তো এই কার্বনে সিগমা বন্ধন কয়টা আছে, জৈব যৌগের ক্ষেত্রে সবসময় আমরা কি কাউন্ট করি, সিগমা বন্ধন কাউন্ট করে থাকি। সিগমা কয়টা আছে, 1 2 3 4, চারটা সিগমা বন্ধন আছে, তার সংকর নাম্বার কত বলতো, 4। সংকর নাম্বার 4 হলে তার সংকরণ কত হবে, sp3, ঠিক আছে। এখন দেখবো এই কার্বনে কি সংকরণ আছে, আগের মতো এখানে শুধুমাত্র আমরা সিগমা কাউন্ট করবো, শুধুমাত্র সিগমা কাউন্ট করি। দেখো তাহলে আমরা জানি যখন ত্রিবন্ধন থাকে তার মধ্যে একটা সিগমা দুইটা পাই, একটা সিগমা দুইটা পাই, তাহলে দুইটা পাই বাদ দিয়ে একটা সিগমা, একটা সিগমা এখানে একটা সিগমা, তাহলে কয়টা সিগমা হচ্ছে, দুইটা সিগমা হচ্ছে। দুইটা সিগমার জন্য তার সংকরণ নাম্বার হচ্ছে যে sp, দুইটার জন্য সংকরণ হয় sp। তাহলে কি হবে এটা সংকরণ, sp3 sp, sp3 আর sp, এই যে sp3 sp সংকরণ হবে, ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। এরপর চলে আসি আমরা একই উপশক্তি স্তরের যেসব অরবিটালের শক্তি ভিন্ন তাদেরকে কি বলা হয়, নন ডিজেনারেট অবস্থা বলা হয়। আমরা যখন দেখছিলাম 47, ঠিক আছে, এটাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। আমরা মনে আছে মানে আমরা যখন হচ্ছে যে রঙিন যৌগ তৈরি করে, ঠিক আছে, তার প্রথম অবস্থায় যখন অরবিটাল গুলা কি হবে বলতো, সমশক্তি সম্পন্ন অবস্থায় থাকে তখন এটাকে আমরা ডিজেনারেট অবস্থা বলা হয়। পরে যখন এটা কি হয় মানে শক্তির তারতম্য হয়ে যায়, একটা উপর শক্তি স্তর তৈরি করে একটা নিচের শক্তি স্তর তৈরি করে, এই অবস্থাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা, ঠিক আছে। এরপর চলে যাই আমরা 48 নম্বর পর্যায়ে, বলা আছে 48 নম্বর প্রশ্নে, দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের ক্ষেত্রে বাম থেকে ডানে অগ্রসর হলে কোন বৈশিষ্ট্যটি হ্রাস পাবে। আচ্ছা বাম থেকে কি বলতো, বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে, হ্রাস পাবে তাহলে কি এটা ফিগারটা হবে উল্টোটা হবে না, মানে ফিগারটা হবে এরকম, ঠিক আছে, মানে উপর দিকে বাড়লে বাড়বে আর কি ডানের দিকে গেলে হবে বাড়বে। তাহলে এই ফিগারের মধ্যে কি আছে বলতো, আধা বিক্ষেপ চলে আসছে, ঠিক আছে। আদে মনে রাখছিলাম কি একটা হচ্ছে পরমাণুর আকার, তারপর ধদে মনে রাখছিলাম ধাতব ধর্ম, তারপর হচ্ছে বিজারণ ক্ষমতা, আর এটা কি ছিল বলতো, অক্সাইডের ক্ষারকত্ব। তাহলে ধাতব বৈশিষ্ট্য হবে কি হ্রাস পাবে, ঠিক আছে। ভালো করে দেখবো এটা কি বলছে, বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে, হ্রাস পাবে, বাম থেকে ডানে গেলে কি হচ্ছে হ্রাস পাচ্ছে, হ্রাস পালে কি বৃদ্ধিকে উল্টা হবে না, আমি বৃদ্ধির ফিগার টাকছি, বুঝছো, এটা হচ্ছে হ্রাস, এটা কি বোঝাচ্ছে হ্রাস বোঝাচ্ছে, তাহলে বৃদ্ধির ফিগারটা কি হবে
উল্টা হবে, ঠিক আছে, বৃদ্ধির ফিগার আমরা ধাতব মনে রাখবো। আচ্ছা, কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সর্বাধিক? ঠিক আছে, ইলেকট্রন আসক্তি সর্বাধিক বের করতে হবে। আচ্ছা, এখানে কি আছে? হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমরা সিরিয়াল লিখি, ঠিক আছে, বি সি নফ। আচ্ছা, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন। আচ্ছা, এখানে দেখবো ইলেকট্রন আসক্তি সর্বাধিক। আচ্ছা, এটার ফিগারটাও কি হবে? এরকম ফিগার হবে। আচ্ছা, এটা বলছে বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে। আচ্ছা, এই 48টা ভাই একটু ভুল করছি, একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, বলা হচ্ছে বাম থেকে ডানে, ফিগারটা এটা না, ঠিক আছে, এটা বলছে বাম থেকে ডানে গেলে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এই যে বাম থেকে ডানে গেলে হ্রাস পাচ্ছে, ঠিক আছে, তাহলে এটার ফিগারটা হবে কি বলতো? ফিগারটা হবে, যদি বৃদ্ধির ফিগার বলি, বৃদ্ধির ফিগারটা হবে এরকম। ঠিক আছে, এরকম ফিগারের জন্য আমরা আধা বিক্ষেপ পড়ছিলাম। ঠিক আছে, এরকম ফিগারের জন্য আধা বিক্ষেপ পড়ছিলাম। এখন আমরা কি পড়বো? ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির জন্য ফিগারটা হচ্ছে যে এরকম হবে। ঠিক আছে, এখন সর্বাধিক কার হবে? দেখো এখানে কি কি আছে, লিথিয়াম আছে, তারপর আছে নাইট্রোজেন, তারপর আছে বোরন, আর আছে কি বলতো, ক্লোরিন। আচ্ছা, এখন একটু এটা একটু ট্রিকি কোয়েশ্চেন করে দিচ্ছে। ঠিক আছে, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা একটা ব্যতিক্রম পড়ছিলাম, মনে আছে কি? ব্যতিক্রমটা কি হয়? ক্লোরিনটা আগে হয়, তারপর ফ্লোরিন হয়, তারপর কি হয়, ব্রোমিন, তারপর হয় আয়োডিন। কেন হয়ে থাকে? ফ্লোরিনের আকারটা অনেক ছোট হওয়ার কারণে এখান থেকে বাইরে থেকে ইলেকট্রনটা আসতে পারে না, এত বেশি ঘন থাকার কারণে। ঠিক আছে, এই জন্য ফ্লোরিনের থেকে এটা কি, ক্লোরিনটা বেশি। তুমি চিন্তা করো, নাইট্রোজেন সবগুলো থেকে, বোরন বলো, কার্বন বলো, নাইট্রোজেন বলো, সবার থেকে কি ফ্লোরিনটা বেশি। ঠিক আছে, আবার ফ্লোরিন থেকে কে বেশি বলতো? ক্লোরিনটা বেশি না? তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি কার হবে বলতো? ক্লোরিনের হবে। অ্যান্সার কি হবে? ক্লোরিনের হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে আসি পি ব্লক মৌলগুলোর বেশিরভাগ কি। আচ্ছা, পি ব্লক মৌলগুলা আমরা ওই পাশে, ওই পাশে থাকে না, ওই পাশে যতগুলো মৌল থাকে অধিকাংশ কি থাকে? অধাতু থাকে। ঠিক আছে, আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার আমরা ফিগারটা কি হবে বলতো? এরকম ফিগার একটা হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে কি কি আছে? ব্রোমিন আছে। আচ্ছা, দেখি লিখি তাহলে, মনে করো বিসি নফ। ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর কি কি আছে? আচ্ছা, দেখি এখানে কি আছে। ফ্লোরিন, এই যে ফ্লোরিন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আর কি আছে? ব্রোমিন আছে। এই চারটা যৌগের মধ্যে আমাদের আলোচনা করতে হবে। মনে রাখবা, তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম বের করার জন্য আমরা চিন্তা করি তড়িৎ ঋণাত্মকতা তার আকারের কি হবে? ব্যস্তানুপাতিক হবে। তাহলে যার আকারটা ছোট হবে তার তড়িৎ ঋণাত্মকতার মানটা কি হবে? সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, যার আকারটা ছোট হবে তার তড়িৎ ঋণাত্মকতার মানটা সবচেয়ে বেশি হবে। এখন আমরা যখন আঁকি তখন দেখি হচ্ছে যে এই পাশে যে মৌলগুলো থাকে এবং উপর দিকে যে থাকে সেগুলো কি আকারটা কি ছোট হয়ে থাকে। তো সবচেয়ে ছোট আকার কার বলতো? ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কি হবে? সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, এরপর কার হবে? অক্সিজেনের হবে, এরপর হবে নাইট্রোজেনের। আর ব্রোমিন যেটা আছে এটা তো অনেকগুলো শক্তি স্তর ছিল, তাই না? 2 3 4, 4 নম্বর শক্তি স্তর, তাহলে এটা আরো অনেক বড় আকার। ঠিক আছে, সবচেয়ে বড় আকার কার বলতো? ব্রোমিনের হবে। তাহলে এই সিরিয়ালটা হবে। ঠিক আছে, 51 অ্যান্সারটা হচ্ছে যে আমাদের সি দেওয়া। ঠিক আছে, একটু মিলাই দেখি হচ্ছে নাকি। প্রথমে ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর ব্রোমিন। ঠিক আছে, হয়ে গেছে। পারবো না আমরা? পারার কথা। তড়িৎ ঋণাত্মকতা বলো, ইলেকট্রন আসক্তি বলো, সবগুলো কি আমাদের যে পরমাণুর আকার ছিল না, আধা বিক্ষেপ, এটা বিপরীত না? তাহলে বিপরীত আমরা আকার দিয়ে চিন্তা করব। ঠিক আছে, ওকে। এরপর চলে আসি আমরা 54 BF3 অণুতে বন্ধনকামী মানে বন্ধন জোড়। ঠিক আছে, আরেকটা বন্ধন রোধী এন্টি বন্ডিং ইলেকট্রন যুগের সংখ্যা কত? আচ্ছা, দেখো আমরা এটা একটু লিখি। দেখো, বোরন কত বলতো? বোরন হচ্ছে যে আমাদের সর্বব্যস্ত কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 3টা ইলেকট্রন থাকে। 3 + 3। ঠিক আছে, 3টা কি করতেছে? বোরনের 3টা হচ্ছে যে 3টা ফ্লোরিনের সাথে যুক্ত হচ্ছে না, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা বলতো? আমাদের বন্ধন জোড় ইলেকট্রন আছে যে 6টা, 6 জোড়া আর কি। তাহলে কয়টা আছে? 3টি। ব্রোমিনে কয়টা আছে বলতো? 3টি বন্ধনকামী। ঠিক আছে, ইলেকট্রন যুগল আছে আর কি 3 জোড়া। তাহলে এটা কি লিখতে পারি আমরা? 3 জোড়া। ঠিক আছে, 3 জোড়া কি বলতো? ইলেকট্রন যুগল আছে বন্ধন অবস্থায়। এখন দেখো, বন্ধন রোধী মানে কি কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে? কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। তাহলে এটার অ্যান্সার কি হবে বলতো? আমাদের 3টা বন্ধনকামী এবং 0 বন্ধন রোধী থাকতেছে। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে আসি আমরা 56 নম্বর প্রশ্নে। বলা আছে এ বি সি ডি 4টি মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 11 12 13 14। ঠিক আছে,
এক্স এর সাথে মানে এক্স হচ্ছে 17 নম্বর গ্রুপ, 17 নম্বর পারমাণবিক সংখ্যা, তার মানে কি ক্লোরিন যৌগ গঠন করে, এদের মধ্যে কোন যৌগটি অধিক সমযোজী। আচ্ছা, এত কিছু দেখার দরকার নাই, আমরা জাস্ট দেখি এখানে কি আছে, এ এক্স মানে কি বলা, এখানে হ্যালাইড গুলো সবগুলো কি আছে, সেম আছে, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, আমাদের ক্যাটায়নের চিন্তা করতে হবে। ক্যাটায়নের চার্জ এখানে +1, ঠিক আছে, এখানে ক্যাটায়নের চার্জ আছে +1, ঠিক আছে, এখানে আছে +2, এখানে আছে +3, এখানে আছে +4, তাহলে বেশি সমযোজী হবে যেটার ক্যাটায়নের চার্জ শত বেশি হবে, সেটা বেশি শত কি হবে কত, সমযোজী হবে। অ্যান্সার হবে কি ডি। ওকে, আচ্ছা, এরপর চলে আসি আমরা 58, বলছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি, ফিগারটা হবে এরকম। ঠিক আছে, আমার এখানে কি কি আছে বলতো, অ্যালুমিনিয়াম আছে, বোরন আছে, তাহলে আমরা লিখি, তাহলে মনে করো বি সি, আচ্ছা বি সি নপ। আচ্ছা, এখানে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াতে, তারপর কলেজ সাইডে গেলে, আচ্ছা আচ্ছা, এখন আমরা কি করব, এখন দেখবো এখানে কি কি আছে। দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম নিয়ে কথা হবে, বোরন নিয়ে কথা হবে, তারপর কি কার্বন নিয়ে কথা হবে, এটা কি হলো, সিলিকন নিয়ে কথা হবে। এখন বলা আছে কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। এখন চিন্তা করব যেটার কি হবে বলতো, আমাদের আকার, পরমাণুর আকারটা যত ছোট হবে সেটা হবে অধিক তড়িৎ ঋণাত্মক। দেখতে পারতেছি একদম কোণার দিকে এই পাশে যেটা থাকবে সেটা কি হবে বলতো, আকারটা সবচেয়ে ছোট হবে। ঠিক আছে, তাহলে কি কার্বন কি হবে বলতো, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল হবে। ঠিক আছে, আকার দিয়ে চিন্তা করতে পারি আমরা, কিংবা এই যে এইভাবে ফিগারও দেখতে পারি, সবচেয়ে হবে কোণার দিকে যেটা থাকবে সেটা কি হবে বলতো, অধিক তড়িৎ ঋণাত্মক হবে। ঠিক আছে, আচ্ছা, বলা আছে কোনটি নিরপেক্ষ লিগ্যান্ড। নিরপেক্ষ লিগ্যান্ড মানে কি, যার মধ্যে কোনো চার্জ থাকবে না সেটাকে বলা হয় নিরপেক্ষ লিগ্যান্ড। দেখো সবগুলোর মধ্যে চার্জ আছে, কার্বন মনোক্সাইডের মধ্যে চার্জ নাই। আচ্ছা, পারঅক্সাইড, পারঅক্সাইড আয়নের সংকেত কত। পারঅক্সাইড আমরা চিনি হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, তার মানে কি O2 2-, O2 2-, ওকে, O2 2-। আচ্ছা আচ্ছা, দেখো 62 যে নাম্বারটা আছে, ঠিক আছে, এইটার প্রশ্নটা ভুল আছে। বলা আছে একটা যৌগ দেওয়া আছে, মনে করো এই যৌগটির মধ্যে অসংখ্যিত পি অরবিটাল কয়টা আছে। আসলে এখানে কোনো অসংখ্যিত পি অরবিটাল থাকে না, সবগুলোই সংকরিত পি অরবিটাল থাকে। ঠিক আছে, তো এটার প্রশ্নটা ভুল। ঠিক আছে, করে মাথা নষ্ট করবা না। এখন অ্যান্সার কি দেওয়া আছে দেখি তো, 62, 62 অ্যান্সার তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে সি, সি দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু এটা প্রশ্ন ভুল। ঠিক আছে, এটা মাথা নষ্ট করবা না। আমরা পরবর্তীতে যাই, প্রিয়নের সংকেত কোনটা। প্রিয়ন বলতে আমরা বুঝি সিএফসি বুঝায়, ক্লোরোফ্লোরোকার্বনকে বোঝায়। ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন কি কি আছে বলতো, ক্লোরোফ্লোর 11 আছে, 12 আছে, 112 আছে, তাই না। আচ্ছা, আমরা কি করবো, সিএফসি 12 নিয়ে একটু আলোচনা করি। দেখো আমরা কিভাবে নাম্বারগুলো লিখি, মনে করো সিএফসি 12 বলা আছে, 12 সাথে তুমি কি করবা, 90 যোগ করবা। ঠিক আছে, কিভাবে সংকেতটা বের করতে হয় আর কি। তাহলে কথা হচ্ছে বলতো 2 বের করবা, তুমি কি করবা, প্রথমে 11 বের করবা, 12 বের করবা, তারপরে 112 বের করবা, তাহলে দেখো কোনটা মিলবে। আমি 12 বের করে দেখাই, 2 103, তাহলে কি হবে, এর নিচে সি লিখবা, এইচ লিখবা, এফ লিখবা। তার মানে কি কার্বন আছে কয়টা, কার্বন আছে একটা, কার্বনের 4টা হাত, তার মধ্যে কোনো হাইড্রোজেন নাই, ফ্লোরিন আছে 2টা, আর বাকি 2 হাতের মধ্যে কি দিবা, ক্লোরিন দিয়ে দিবা। তাহলে ফিগার সংকেতটা কি আছে, CF2Cl2, CF2Cl2। ঠিক আছে, মানে করতে করতে তোমার এমন হবে, মানে তুমি দেখেই বুঝবা এটা হচ্ছে সিএফসি 12, তখন তুমি একটা ম্যাথ করে দেখবা। ঠিক আছে, সিএফসি 11 তুমি দেখে বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, না হলে 11 যোগ করবা, 11 বের করবা, 12 বের করবা, তবে 112 বের করবা। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে আসে আমরা কিভাবে বের করছি, বললামই তো, 90 আমরা প্লাস করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সংকরের ক্ষেত্রে কোনটি অন্যগুলো থেকে ব্যতিক্রম। এখন আমরা সংকরায়ন বের করে দেবো কোনটা ব্যতিক্রম আছে। ঠিক আছে, তুমি CCl4 যেটা আছে তার সংকর নাম্বার কত হয়, 4 হয়, তাহলে সংকরায়ন কত হবে, এটা sp3 হবে। ঠিক আছে, BCl3 বের করো। বোরনের মধ্যে সর্বসংখ্যক কয়টা থাকে, 3টা, আর এখানে একযোজী পরমাণু করা আছে 3টা আছে, 3 3 6, 6 এর সংকর নাম্বার কত হবে, 3 হবে। 3 হলে তার সংকরায়ন কত হয় বলতো, sp2 হবে, তুমি বের করবা। ঠিক আছে, PH3 বলো, পি মানে কি, আমাদের নাইট্রোজেন গ্রুপের মধ্যে চলে আসে। ঠিক আছে, নরমাল পথে আসো, নরমাল পথে আসো, সবে বিচার শুরু। ঠিক আছে, তার মানে কি এটাও একটা কি অ্যামোনিয়ার মতো, অ্যামোনিয়ার আমাদের কত বলতো, সংকরণ কত, sp3। ঠিক আছে, অ্যামোনিয়া বা PCS কত হবে, sp3 হবে। ঠিক আছে, এটাও দেখবা, হ্যাঁ sp3। এটা হচ্ছে যে আমরা, তুমি পানি চিন্তা করতে পারো, কেন পানি বললাম, অক্সিজেন ছাড়া ছেলেটি পুরিল, তার মানে কি এটা পানি, এবং পানির পরিবর্তে ও দিয়ে দিচ্ছে, তাহলে এটা কি হবে, sp3। তার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে, 2 জোড়া, এটার মধ্যে মুক্ত জোড় কয়টা আছে, 1 জোড়া। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে বলতো,
এটাই হবে কি বলতো অন্যান্যগুলো থেকে ব্যতিক্রম। আচ্ছা, কোনটির বন্ধন কোণ সবচেয়ে কম আছে? ঠিক আছে, বন্ধন কোণ সবচেয়ে কম আছে। এখন বন্ধন কোণ লিখে ফেলি। দেখো, কার্বন ডাই অক্সাইডের সংকরণ হয় sp সংকরণে তার বন্ধন কোণ কত হবে বলতো 180 ডিগ্রি। ঠিক আছে, মিথেনের সংকরণ হয় sp3, তাহলে কত হবে 109.5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, অ্যামোনিয়া sp3 হবে, কিন্তু তার মধ্যে কি থাকে, একজোড়া মুক্ত ইলেকট্রন থাকার কারণে এটা হয়ে যায় 107 ডিগ্রি। ঠিক আছে, আর একটা কি আছে বলতো হাইড্রোজেন সায়ানাইড, এটা 92 ডিগ্রি হয়ে থাকে, এটা হয় 92 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্সার কি দিছে ওরা? হ্যাঁ, অ্যান্সার ওইটাই দিছে। তাহলে 92 সবচেয়ে কম কোনটা হবে বলতো? হাইড্রোজেন সালফাইড হবে। ঠিক আছে, ওকে, এটা একদম মুখস্থ করবো, হাইড্রোজেন সালফাইড হয় 92 ডিগ্রি। ওকে, এখন চলে আসি আমরা 72 নম্বরে। বলা আছে নিচের কোনটি সুপার অক্সাইড? একটা সুপার অক্সাইড, যে কোনো সুপার অক্সাইড বলতে আমরা এগুলো বুঝি, মনে করি লিথিয়াম O2, এটা একটা সুপার অক্সাইড, পটাশিয়াম O2 সুপার অক্সাইড, তারপর কি সোডিয়াম O2 সুপার অক্সাইড। ঠিক আছে, মানে ও এর সাথে 2 থাকবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সুপার অক্সাইড কি KO2 সুপার অক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে পার অক্সাইড। ঠিক আছে, এটাকে আমরা বলি পার অক্সাইড। ঠিক আছে, পার অক্সাইডের উদাহরণ আরো তুমি দিতে পারো। ঠিক আছে, এগুলাকে আমরা বলি পার অক্সাইড বলে থাকি। তাহলে এটা হচ্ছে যে সুপার অক্সাইড। আচ্ছা, এরপর চলে আসি আমরা এফ ব্লক মৌলের মধ্যে কোন গ্রুপের হয়ে থাকে? মনে রাখবা, এফ ব্লক মৌলগুলো থাকে দেখবে হচ্ছে গ্রুপ 3 মৌলগুলা কি হয় ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের মধ্যে এফ ব্লক মৌলগুলা গ্রুপ 3 এর মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে এটাকে হবে গ্রুপ 3 এর মধ্যে হবে, এটাকে আমরা বলি 3B। ঠিক আছে, গ্রুপ 3 আমরা পূর্বে যখন বলতাম এটাকে আমরা বলতাম 3B বলতাম। ঠিক আছে, এখন আমরা শুধুমাত্র 3 দ্বারা প্রকাশ করে থাকি। 75 এর অ্যানসারটা হচ্ছে 3B। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে বলা আছে একটা যৌগ বলা আছে, এই যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে বলতেছে। কেন্দ্রীয় পরমাণু দেখেই বুঝতে পারতেছি এখানে ক্রোমিয়াম হচ্ছে যে একটা কেন্দ্রীয় পরমাণু, জারণ মান বের করে ফেলি। দেখো কয়টা আছে? 2টা আছে, তাহলে 2x। ঠিক আছে, অক্সিজেন কত আছে? 7টা আছে। অক্সিজেন কি -2 হয় না? তাহলে কত হবে? -14 ইজ ইকুয়াল টু কত বলতো? উপরে চার্জ কত আছে? -2 আছে, -2। ঠিক আছে, তাহলে 2x ইজ ইকুয়াল টু এদিক দিয়ে কি লাগা 12 হবে। ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু +6, x ইজ ইকুয়াল টু +6। নিম্নের কোন যৌগটি বিজারক? ঠিক আছে, মনে রাখবা বিজারকের কি হয়? জারণ হয়। বিজারকের হয় জারণ, আর জারকের হয় বিজারণ। ঠিক আছে, এখন একটু দেখো, আমরা তড়িৎ রসায়ন যখন চ্যাপ্টারটা পড়ছিলাম তখন আমরা দেখছিলাম KMnO4, তারপর K2Cr2O7, এগুলো ছিল জারক। এগুলো ছিল কি বলতো? জারক ছিল। তাহলে এগুলো নিয়ে আমরা আলোচনা করবোই না। ঠিক আছে, এখন দেখি এই দুইটার মধ্যে কোনটা হয়। ঠিক আছে, দেখো এটা কি আছে বলতো? Fe3+ আছে না? ঠিক আছে, তাহলে আমাকে চিন্তা করো এটা কি Fe3+ থেকে কি হইতে পারবে? Fe3+ থেকে এটা হবে Fe2+ হইতে পারবে, তাই না? Fe3+ থেকে Fe2+। এখন বলো এর জারণ সংখ্যাটা কি হ্রাস পাইছে না? ঠিক আছে, 3+ থেকে 2+ হইছে, তাহলে এটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। যার জারণ সংখ্যা হ্রাস হয় তাকে কি হয় বলতো? তার বিজারণ হয়ে থাকে। তার কি হয় বলতো? বিজারণ হয়। ঠিক আছে, মনে রাখবা জারণ মান কমা মানে কি? বিজারণ বিক্রিয়া। এখন কার বিজারণ হয় বলতো? জারকের বিজারণ হয়। তাহলে Fe2+ একটা কি বলতো? জারক। জারকটা বিজারিত হয়ে কি তৈরি করবে বলতো? বিজারক তৈরি করবে। তাহলে Fe2+ টা কি বলতো? বিজারক। ঠিক আছে, এখন আমরা এটার মধ্যে চলে আসি Sn2+। ঠিক আছে, এটা কি হইতে পারবে বলতো? Sn2+ থেকে এটা বিক্রিয়া করে Sn4+ হইতে পারে, Sn4+ হতে পারে। এখন বলতো ভাই এর জারণ মানটা কি বাড়ছে না? জারণ মান কার বাড়ে? জারণ বিক্রিয়া জারণ মান বাড়ে, তার মানে এটা কি জারণ বিক্রিয়া। এখন কার জারণ হয় ভাইয়া? বিজারকের জারণ হয়, তাহলে এটা একটা বিজারক। ঠিক আছে, বিজারকটা বিজারিত হয় কি হবে? জারকে কনভার্ট হবে। ঠিক আছে, তাহলে একে Sn2+ হচ্ছে একটা বিজারক, তাহলে অ্যান্সার কত হবে? Sn2+। ঠিক আছে, আচ্ছা, এরপর বলা আছে কোনটি অবস্থান্তর মৌল? অবস্থান্তর মৌল দেখো এখানে বলা আছে আর্সেনিক বলো, স্ক্যান্ডিনাম। স্ক্যান্ডিনাম কিন্তু অবস্থান্তর মৌল না, এটা ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। ঠিক আছে, এরপর কি আছে বলতো? কোবাল্টটা হচ্ছে যে একটা অবস্থান্তর মৌল। ঠিক আছে, জিঙ্ক কি বলতো? অবস্থান্তর মৌল না, এটা ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও এটা কি বলতো? অবস্থান্তর মৌল না। ঠিক আছে, পারবা? ওকে, এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, 80 নম্বর প্রশ্নে। দেখো বলা আছে নিম্নের কোন মৌলটি
এস ব্লক মৌল, ঠিক আছে। এখন এস ব্লক মৌল কি ছিল বলতো, আমাদের গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে যে মৌলগুলো ছিল সেগুলোকে আমরা বলি এস ব্লক মৌল, তাই না? এখন তুমি এখানে দেখো এস ব্লক মৌল একমাত্র দেওয়া আছে পটাশিয়াম, তাই না? এটা গ্রুপ 1 এর মধ্যে আছে, তাহলে এখানে আমরা এস ব্লক মৌল কোনটা হবে বলতো, পটাশিয়াম হবে। ওকে, আচ্ছা, এরপর দেখি আমরা আয়নীকরণ বিভব সর্বাধিক কোনটি, ঠিক আছে। আয়নীকরণ বিভবের জন্য ফিগারটা কি হবে ভাইয়া বলতো, এরকম হবে, ঠিক আছে। এখন ফিগার আঁকার পরে আমরা কি করব, এখানে দেখো কি কি আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, মানে কি নিষ্ক্রিয় গ্যাসগুলোর সিরিয়াল দেওয়া আছে না, সিরিয়াল দেওয়া আছে। এখন যত উপরের দিকে যাবে তার আয়নীকরণ বিভবের মান কি হবে, সর্বাধিক হবে। তাহলে এখানে বলতো কার সর্বাধিক থাকবে, উপরে কে থাকে, হিলিয়াম থাকে, তাহলে হিলিয়ামের কি হবে বলতো, আয়নীকরণ বিভবের মান সর্বাধিক হবে। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে বলা আছে বক্সাইডের সংকেত। আচ্ছা, বক্সাইডের সংকেত একদম মুখস্থ বিদ্যা, ঠিক আছে। আচ্ছা, বক্সাইডের সংকেত হচ্ছে যে অ্যালুমিনা, তার সাথে যদি 2 অণু পানি থাকে সেটাকে আমরা বলি বক্সাইড। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা কোনটি বিরল গ্যাস। আচ্ছা, বিরল গ্যাসকে অপর নাম কি, নিষ্ক্রিয় গ্যাস। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কোনটা বলতো, এই যে এটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস। 85 আনসার, হ্যাঁ আর্গনই রাখছে, ঠিক আছে। এরপর চলে আসি আমরা হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না কোথায়, ঠিক আছে। হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না কোথায়, আমরা বলছিলাম হাইড্রোজেন বন্ধন তৈরির জন্য দুইটা বৈশিষ্ট্য লাগে, মানে কি একটা যৌগের মধ্যে হাইড্রোজেন লাগবে, আরেকটা যৌগের মধ্যে কি লাগবে বলতো, ফন লাগবে। তাহলে আমরা খুঁজবো এখানে ফন কোথায় আছে। দেখো হাইড্রোজেন পাইছে একটা যৌগের মধ্যে, আরেকটার মধ্যে কি কার্বন আছে, তাহলে এটা কি হাইড্রোজেন বন্ধন তৈরি করবে না, ঠিক আছে। অ্যামোনিয়ার মধ্যে দেখো হাইড্রোজেন আছে, তার মধ্যে ফনের কি নাইট্রোজেন আছে, তাহলে এটা কি হাইড্রোজেন বন্ধন তৈরি করবে, ঠিক আছে। হাইড্রোজেন ফ্লোরাইড, এটার মধ্যে হাইড্রোজেন আছে, ফন আছে, এটা হাইড্রোজেন আছে, ফন আছে, তার মানে এগুলো বিক্রিয়া করবে। কোনটা বিক্রিয়া করবে না বলতো, কোনটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না, এটা হচ্ছে যে মিথেন। ওকে, এরপর বলা আছে দেখো sp3 সংকরায়িত যৌগ নয় কোনটি, sp3। তাহলে sp3 বের করো, দেখো এখানে bf3 যেটা আছে 3 + 3 6, এটা হয় sp2, তাহলে অ্যান্সার এটা হবে। আর বাকি সবগুলো দেখো হচ্ছে যে sp3। ওকে, এফ ব্লক মৌল কোনটা, এফ ব্লক মৌল এগুলো মুখস্থ, ঠিক আছে। আচ্ছা, এরপর বলা আছে উভধর্মী অক্সাইড কোনটা, ভাইয়া যে নেমোনিকটা দিয়ে দিছি না, ওইটাতে পড়ে দেখবা। আমরা হচ্ছে যে জনি আস্তমি ইন্ডিয়া পেলে সোনা পাবে বললাম, ওই যে বললামের মধ্যে দেখবা বেরিলিয়াম অক্সাইড আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি আমরা একদম 93 এর মধ্যে বলা আছে দ্বৈতাকার অণু সিলিকা। দ্বৈতাকার অণু কি বলতো, সিলিকা, এই যে সিলিকা, ঠিক আছে, দ্বৈতাকার অণু সিলিকা। আচ্ছা, এবার বলছে নিম্নের কোন অক্সাইডটি সর্বাধিক অম্লধর্মী। আমরা তোমাকে বলছিলাম, কি বলছিলাম বলতো, ধাতুর অক্সাইড গুলো হয় ক্ষারধর্মী আর অধাতুর অক্সাইড গুলো হয় অম্লধর্মী। তাহলে একদম কোণার দিকে যেগুলো থাকবে, ঠিক আছে, একদম কোণার দিকে যেগুলো থাকবে সেগুলো কি হবে বলতো, একদম বেশি অম্লধর্মী হবে, ঠিক আছে। এখানে দেখাই যাচ্ছে সবচেয়ে কোণার দিকে কোনটা থাকে বলতো, ক্লোরিন থাকে, ঠিক আছে। না হলে বিশ্বাস না হলে দেখো বিসিনফ, ঠিক আছে। এরপর কি আছে বলতো, এখানে ফসফরাস সিলিকন আছে। তাহলে কলেজ সাইডে গেলে নরমাল পথে আসো, অক্সিজেন ছাড়া ছেলেটি পুরিল, তাহলে এখানে ক্লোরিন আছে। দেখো এখানে কি কি আছে, সবার কোনায় আছে ক্লোরিন, ঠিক আছে। তাহলে এটা সবচেয়ে বেশি কি হবে, অম্লধর্মী হবে। ওকে, আচ্ছা, ক্ষারকত্ব হ্রাসের সঠিক ক্রম কোনটি, ক্ষারকত্ব হ্রাস। আচ্ছা, মনে আছে আমরা যে আদা বিক্ষেপের মধ্যে বলছিলাম অক্সাইডের ক্ষারকত্ব, ঠিক আছে। তাহলে এর ফিগারটা কি হবে তো, বিপরীত হবে, ঠিক আছে, আদা বিক্ষেপের মতো হবে। এটা মনে হয় ভুল আছে প্রশ্নে, অ্যান্সারে না। আচ্ছা, এটা হ্যাঁ এটাই ভুল আছে, বুঝছো। আচ্ছা, তাহলে দেখো এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কি হওয়ার কথা ছিল বলতো, সবচেয়ে কম। তাহলে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল বলতো, নিচের দিকে যেটা থাকবে সেটা কি হবে বলো, সবচেয়ে বেশি ক্ষারকত্ব হবে। তাহলে আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন হওয়ার কথা ছিল, ঠিক আছে। হ্যাঁ, সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ওরা অ্যান্সার কি দিয়েছে একটু দেখি তো দাঁড়াও বইয়ের মধ্যে। ওরা অ্যান্সার দিচ্ছে সি, ঠিক আছে, সি। কি করছে ওরা, মানে আয়োডিন, এরপর হচ্ছে ব্রোমিন হবে, এরপর ক্লোরিন হবে, তারপর ফ্লোরিন হবে, ঠিক আছে। তুমি সিরিয়ালটা মনে রাখবা, তুমি সিরিয়ালটা ঠিক করে দিবা, আয়োডিন, এরপর হবে ব্রোমিন, এরপর হবে ক্লোরিন, এরপর হবে ফ্লোরিন। এরকম সিরিয়াল কি আছে, নাই, ঠিক আছে। তো এখানে একটু প্রশ্ন ভুল আছে। ওকে, এরপর চলে আসি আমরা, এটা ভুল তা লিখে দিই, হ্যাঁ। আচ্ছা, এরপর চলে আসি আমরা
96, ঠিক আছে 96 এর মধ্যে বলা আছে কোন যৌগটিতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে। আচ্ছা, আমরা হাইড্রোজেন বন্ধনকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে অন্তঃআণবিক, মানে কি তার নিজের মধ্যে, ওই যৌগটার নিজের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন তৈরি হয় তাকে আমরা বলি অন্তঃআণবিক। আন্তঃআণবিক মানে কি একটা যৌগ আর একটা পৃথক যৌগ তাদের মধ্যে যদি বন্ধন তৈরি হয় সেটাকে আমরা বলি আন্তঃআণবিক। ঠিক আছে, এখন প্রশ্নের মধ্যে ভুল দেওয়া আছে, এটা বুঝছো, এটা আন্তঃআণবিক না হয়ে এটা হবে কি বলতো, এটা হবে অন্তঃআণবিক। ঠিক আছে, প্রশ্নটা এটা কি হবে বলতো, অন্ত। ঠিক আছে, অন্ত মানে কি নিজের ভেতরে বিক্রিয়া করবে। ঠিক আছে, এই যে স্যালিসাইলিক অ্যাসিড যেটা আছে এটা হচ্ছে অন্তঃআণবিক। এছাড়া বাকি যতগুলো আছে পানি বলো, ফেনল বলো, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে যে কি আন্তঃআণবিক। ঠিক আছে, তাহলে যদি এটা বলি আমরা, এটা হচ্ছে যে অন্তঃআণবিক। অন্তঃআণবিকের একদম উদাহরণ কোনটা হবে, স্যালিসাইলিক অ্যাসিড। কিভাবে তৈরি হয় আমি একটা ফিগার রেখে দেখাই। হ্যাঁ, আচ্ছা এখানে আঁকি, দেখো স্যালিসাইলিক অ্যাসিড। দেখো স্যালিসাইলিক অ্যাসিড আঁকার জন্য প্রথমে কি করবা, একটা বেনজিন আঁকবা। বেনজিনকে ফেনল, মানে ফেনলের ফিগার আমরা জানি না, একটা জায়গায় ওএইচ দিয়ে দিলে সেটাকে আমরা কি বলি, ফেনল বলে থাকি। ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিডের কথাই বলছে, তার মানে কি তুমি অর্থ অবস্থানে কি করবা, একটা অ্যাসিড বসাই দিবা। অ্যাসিড মানে কি বলতো, COOH, এটা একটা অ্যাসিড না? ঠিক আছে, এটা একটা অ্যাসিড। তাহলে এখানে দেখো এর মধ্যে হাইড্রোজেন আছে, আবার কি আছে, ও আছে, তাহলে তাদের মধ্যে একটা কি হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না? ঠিক আছে, তাহলে নিজেদের মধ্যে একটা যৌগের ভেতরের মধ্যে কি হচ্ছে বলতো, বন্ধন তৈরি হচ্ছে, তখন সেটা আমরা বলি অন্তঃআণবিক বন্ধন। তাহলে অন্তঃআণবিক উদাহরণ কোনটা বলতো, স্যালিসাইলিক অ্যাসিড। এছাড়া বাকি যতগুলো আছে যেমন ফেনল, ফেনল হয় আন্তঃআণবিক। দেখো এই যে একটা ফেনল OH, ঠিক আছে, এটা একটা ফেনল OH, এদের মধ্যে কি হয় বলতো, একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা বলবো কি বলতো, এটা একটা আন্তঃআণবিক। ওকে, আর এটার মধ্যে এভাবে তৈরি হচ্ছে। এখন চলে আসি আমরা 94 পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের মধ্যে মৌলের কোন ধর্মটি বাম থেকে ডানে, ঠিক আছে, বাম থেকে ডানে কি হবে বলতো, বাম থেকে ডানে হ্রাস পাচ্ছে। তাহলে ফিগারটা কি হবে বলতো, বৃদ্ধির ফিগারটা হবে এরকম। ঠিক আছে, বৃদ্ধির ফিগারটা ছিল আধা বিক্ষেপের মতো। আধা বিক্ষেপ কি আছে বলতো, এই যে ধাতব ধর্ম পেয়ে গেছি আধা বিক্ষেপের। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসি আমরা 10 নম্বর। ঠিক আছে, 10 নম্বরে বলা আছে ইথানোয়িক অ্যাসিডের ডাইমার, ঠিক আছে, কয়টি হাইড্রোজেন বন্ধন থাকে? 2টা হাইড্রোজেন বন্ধন থাকে। কিভাবে একটু দেখাই দিচ্ছি, দেখো ইথানোয়িক অ্যাসিড CH3, ঠিক আছে, আর কি COOH। ঠিক আছে, এখানে কি থাকে বলতো, CH3, এটা কি করে এভাবে OH, আর এখানে হচ্ছে যে O। এর মধ্যে একটা দেখো বন্ধন তৈরি হয়। আচ্ছা, ওটাকে এই পাশে রাখি, এই এইচটাকে এই পাশে রাখি। হ্যাঁ, তাহলে দেখো এর মধ্যে 2টা হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন, আবার এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন, তাহলে কয়টা হচ্ছে, এর ডাইমার মানে 2টা ইথানোয়িক অ্যাসিড, তার মধ্যে কি হয় 2টা হাইড্রোজেন বন্ধন থাকে, এটা এক্সেপশন। ওকে, আচ্ছা বলা আছে অ্যালুমিনিয়ামের অম্লত্ব কত? অ্যালুমিনিয়ামের অম্লত্ব হচ্ছে 6। এখন অম্লত্ব বিষয় কি? ঠিক আছে, অম্লত্ব বলা হয় যখন কোন একটা এই মনে করি এই যৌগটা কয়টা মানে HCl মানে কি অম্লকে সে বিজারিত করতে পারবে। ঠিক আছে, অম্লকে সে নিউট্রাল করতে পারবে। যেমন এটা 6টা, যেমন আমি বিক্রিয়াটা লিখে ফেলি তাহলে ডাইরেক্ট। ঠিক আছে, HCl পরে কি তৈরি করবে বলতো, প্রথমে হচ্ছে যে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর কি হবে, পানি তৈরি হবে। এটাকে সমতা বিধান করো। সমতা বিধান করলে দেখো অ্যালুমিনিয়াম 3টা আছে, তাহলে এখানে আমরা মনে করো 3 দিচ্ছি। ঠিক আছে, 3 দিলে আবার এখানে 2 দিতে হচ্ছে, কারণ 3 2, ঠিক আছে 2, ঠিক আছে 2 দিলে 2, আর এখানে হচ্ছে তাহলে 6 হয়ে যাবে 6। ঠিক আছে 6, আর এখানে হচ্ছে যে অ্যালুমিনিয়াম 2টা, অক্সিজেন কয়টা হচ্ছে, অক্সিজেন 3, তাহলে এখানে আমরা 3 দিয়ে দিচ্ছি। দেখছো এখন সমতা বিধান হয়ে গেছে। এখন তাহলে আমরা বলো একটা অ্যালুমিনাকে আমরা নিউট্রাল করার জন্য কয়টা HCl দিচ্ছি, 6টা HCl দিচ্ছি। ঠিক আছে, তাই এটাকে 6। অথবা তুমি এভাবে মনে রাখতে পারো, অনেকে এভাবে পড়ায়। ঠিক আছে, কিভাবে বলতো, 2 আর 3 গুণ করে দিবা। ঠিক আছে, গুণ করে দিলে 6 হয়ে যায়। ঠিক আছে, যেভাবে মনে রাখতে পারো, কিন্তু এটা হচ্ছে আসল নিয়ম। এখন চলে আসি, বলা আছে যৌগের কেন্দ্রীয় পরমাণুর D3sp3 সংকরিত হলে অণুর আকৃতি কি হবে? এখান থেকে তুমি সংকর নাম্বারটা বের করো। সংকর নাম্বার কত বলতো, 4 + 3 কত, 7। 7 কে আমি ছোটবেলায় এভাবে পড়তাম 5 + 2, মানে কি পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। এর আকৃতি কি হবে,
পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। আচ্ছা, বলা আছে সর্বাধিক অম্লধর্মী কোন অক্সাইড, ঠিক আছে, অম্লধর্মী অক্সাইড কোনটা? ওই যে এটা একটু আগেই পড়ছিলাম, ঠিক আছে, একদম কোণার মধ্যে যেটা থাকবে সেটা হবে কি বলতো? অম্লধর্মী। যেন আমরা জানি অধাতব অক্সাইড গুলো হয় অম্লধর্মী হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি আমরা ইলেকট্রন আসক্তির আচ্ছা, বলা আছে ইলেকট্রন আসক্তি সর্বোচ্চ কোন মৌলের? ইলেকট্রন আসক্তি ফিগারটা এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমরা বিসি নফ। আচ্ছা, ক্লোরিনের পরে যে ক্লোরিন থাকে এটার ব্যতিক্রম ছিল, তাই না? এখন সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল ফ্লোরিন, কিন্তু ফ্লোরিন না হয় কি হবে? ক্লোরিন হবে। আমরা ইলেকট্রন আসক্তির সিরিয়ালটা কি হবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে কি হবে? ক্লোরিন হবে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। রঙিন যৌগ গঠন করে কোন আয়ন? তাহলে যেটা হচ্ছে যে কি হবে? অবস্থান্তর মৌল হবে, সেটা হবে রঙিন যৌগ তৈরি করে থাকে। এটা সেলেনিয়াম না, তারপর কি হচ্ছে মার্কারিও না, জিঙ্ক না, নিকেল হচ্ছে যে কি বলতো একটা অবস্থান্তর মৌল, ঠিক আছে। নিকেল হচ্ছে যে একটা অবস্থান্তর মৌল। আচ্ছা, এরপর চলে আসি আমরা পরের প্রশ্নের মধ্যে। বলা আছে একটা জটিল যৌগ দেওয়া আছে, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, ঠিক আছে। এই জটিল যৌগের মধ্যে কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? ভাই একটু আগে বলছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে বন্ধন থাকে সেটাকে বলে আমরা সন্নিবেশ বন্ধন। জটিল যৌগ তৈরি হয় সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, জেনন ফ্লুরাইড এর মধ্যে জেননের মুক্ত জোড় ইলেকট্রন জোড় সংখ্যা কত? ঠিক আছে, মুক্ত জোড় ইলেকট্রন কত? আচ্ছা আচ্ছা, দেখো এখন আমরা একটু এইভাবে বের করতে পারি। মুক্তচোর যখন বের করি, দেখো জেরনের সর্ববহিস্থ কক্ষপথ স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তুমি 8 থেকে কি করবা? এখান থেকে কয়টা যুক্ত হচ্ছে বলতো? ফ্লোরিন 6টা ইলেকট্রন যুক্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে 8 থেকে 6 মাইনাস করলে কত থাকে বলতো? 2 থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে বলতো? এখানে 2টা মুক্ত ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে মুক্ত ইলেকট্রন আছে 2টা। এখন মুক্ত ইলেকট্রন মানে কি? এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে? একটা আছে। বুঝতে থেকে পারছি? মনে রাখবা আমাদের জেননের সর্বস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। আর ফ্লোরিন কয়টা আছে? 6টা আছে। মাইনাস করলে কয়টা? 2টা ইলেকট্রন অবশিষ্ট থাকে। এই 2টা ইলেকট্রন কি মুক্ত অবস্থা থাকবে। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে? এক জোড়া। আচ্ছা, বলা আছে নিচের কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন? গলনাঙ্কের বিষয়টা মনে রাখবো হচ্ছে যে আমাদের উপরের দিকে কি হবে বলতো? গলনাঙ্ক বাড়ে। তাহলে নিচের দিকে যেটা থাকবে সেটা হবে সবচেয়ে কম গলনাঙ্ক বিশিষ্ট যৌগ। আচ্ছা, এটা আমি ভুল করে ফেলছি। দেখো এখানে সবগুলো কি আছে বলতো? যৌগ আছে, তাই না? যৌগ যদি চলে আসে তখন আমরা কি দ্বারা চিন্তা করবো বলতো? ফাজানের নিয়মে চিন্তা করে যাব, ঠিক আছে। ফাজানের নিয়মকে আমরা বলবো। এখন গলনাঙ্ক সর্বনিম্ন কখন হবে? মনে রাখবা আমরা যখন চার্জ, ক্যাটায়নের চার্জ কখন বেশি হবে, ঠিক আছে, তত কি হবে বলতো? তত বেশি সমযোজী হবে। যৌগটা তত বেশি কি হবে? সমযোজী হবে। তত বেশি কি হবে বলতো? তার গলনাঙ্ক কমে যাবে। সমযোজী হলে তার কি হবে? গলনাঙ্ক কমে যায়। একটু আগে দেখাইছি চারটার মধ্যে। এখন তাহলে গলনাঙ্ক কমানোর জন্য আমাদের চার্জের পরিমাণটা বাড়াইতে হবে, ঠিক আছে। এখানে +1 আছে, এখানে +3 আছে, এখানে +1 আছে, এখানে +2 আছে। তাহলে কার গলনাঙ্ক সবচেয়ে কম? যার চার্জ বেশি। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের চার্জ বেশি, তাহলে এটা কি হবে? গলনাঙ্ক সর্বনিম্ন হবে, ঠিক আছে। আচ্ছা, বলা আছে নিচের কোন যৌগটি সন্নিবেশ বন্ধন দ্বারা গঠিত না? এখন সন্নিবেশ বন্ধনের বৈশিষ্ট্য হচ্ছে যে কি হবে হতে হবে বলতো? হয় মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে অথবা অষ্টক অপূর্ণ থাকতে হবে, লুইস অ্যাসিড অথবা লুইস ক্ষার হতে হবে। তাহলে সে কি করবে? সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারবে। দেখো পানির মধ্যে কি 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাহলে এটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, ঠিক আছে। অ্যামোনিয়ার মধ্যে কি বলতো? এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তারাও কি করবে বলতো? আমাদের সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। তারপর বোরন ক্লোরাইডের মধ্যে কি থাকে? অষ্টক অপূর্ণ থাকে। তুমি দেখবে এটা কি 6টা থাকে, তার মানে অষ্টক অপূর্ণ, ঠিক আছে। তাহলে এটা কি বলতো? একটা লুইস ক্ষার, ঠিক আছে। কিন্তু এর মধ্যে কি অষ্টক পূর্ণ থাকে। অষ্টক পূর্ণ থাকার কারণে এটা কি করতে পারবে না? কোনো সন্নিবেশ বন্ধন গঠন করতে পারছে না। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা গ্রাফাইট, ঠিক আছে। মনে রাখবে কার্বনের বিশেষ রূপভেদ আছে 3টা, ঠিক আছে। একটা হচ্ছে যে গ্রাফাইট, একটা হচ্ছে যে হীরক, একটা ছিল ফুলারিন, ঠিক আছে। বিশেষ রূপভেদ কার্বনের এই 3টা। তার মধ্যে হীরকের সংকর ফুলারিন, ঠিক আছে। হীরকের সংকরণ হচ্ছে যে sp3 আর গ্রাফাইটের সংকরণ হচ্ছে যে sp2। তাহলে হীরক গ্রাফাইটের সংকরণ হচ্ছে যে sp2। নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম? তাহলে আমরা কি ফাজানের নিয়মে চলে যাব, ঠিক আছে। দেখো তো এখন ফাজানের নিয়মের মধ্যে গলনাঙ্ক সবচেয়ে কম মানে কি? যার চার্জ সংখ্যা বেশি হবে। দেখো সবগুলোর চার্জই +1, এটাও +1 +1 +1
+1, ঠিক আছে। এখন চলে আসবো আমরা ক্যাটায়নের আকার যা ছোট হবে, কি বলছি, ক্যাটায়নের আকার, ক্যাটায়নের আকার যত ছোট হবে ওই যৌগটা তত কি হবে বলতো, সমযোজী হবে, ওই যৌগটা তত বেশি সমযোজী হবে, আর কি হবে, গলনাঙ্কটা তত কম হবে। তাহলে গলনাঙ্ক কম করার জন্য আমাদের কি করতে হবে, যে ক্যাটায়নের আকারটা কমাইতে হবে। এখন বলো এটার মধ্যে সবচেয়ে কার মানে ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট কার বলতো, লিথিয়ামের। তাহলে লিথিয়ামের কি বলতো, গলনাঙ্কটা সবচেয়ে কম হবে। ওকে, আচ্ছা এখন চলে আসি কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়। আর্দ্র বিশ্লেষিত শব্দের অর্থ কি জানো, মানে এটার সাথে পানি এড করতে পারবা। পানির মধ্যে কি থাকে বলতো ভাইয়া, পানি এড করবা। পানির মধ্যে কি মুক্তজোড় ইলেকট্রন থাকে না, মানে কি এই মুক্তজোড় ইলেকট্রনগুলো সে গ্রহণ করতে পারবে। এখন বলতো মুক্তজোড় ইলেকট্রন কে গ্রহণ করতে পারে, যার মধ্যে ডি অরবিটাল থাকে, ডি অরবিটাল অনেক খালি জায়গা থাকে, সেখানে সে কি করতে পারবে বলতো, আমাদের অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে সেগুলো সে গ্রহণ করতে পারবে। ঠিক আছে, দেখো কেন্দ্রীয় পরমাণু কার্বনের কোনো কি থাকে না, ডি অরবিটাল নাই, সোডিয়ামেরও নাই, ঠিক আছে, তারপর কি কার্বনের নাই, কিন্তু কার আছে বলতো, সিলিকনের আছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, সিলিকন ক্লোরাইড যেটা আছে সেটা কি করবে বলতো, আর্দ্র বিশ্লেষিত হতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখন বলা আছে পর্যায় সারণীর কোন শ্রেণীর গ্রুপকে চেলকোজেন বলা হয়, গ্রুপ 16 কে বলা হয় চেলকোজেন। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি আমরা, দেখো এই প্রশ্নটা আমরা হাজারিনাক স্যারের মধ্যে পড়ছিলাম। এ ও বি এর ব্যাসার্ধ দেওয়া আছে 37, 99। এখন এ বি এর সমযোজী বন্ধন দূরত্ব কত, দুটো যোগ করে দিব। ঠিক আছে, 99, 37 যদি যোগ করি তাহলে কত হবে বলতো, 136 pm। ঠিক আছে, কোন যৌগটি সমযোজী বৈশিষ্ট্য সর্বাধিক। ঠিক আছে, দেখো এখানে আমাদের ক্যাটায়নের কোনো কথা নাই, কারণ ক্যাটায়ন সবগুলো সেম। তখন আমরা চলে যাব অ্যানায়ন। অ্যানায়নের চার্জ দেখো তো ভাইয়া, অ্যানায়নের চার্জ সবগুলো সেম, সবগুলো -1, সবগুলো -1। ঠিক আছে, এখন দেখবো আমরা অ্যানায়নের আকার, সমযোজী বৈশিষ্ট্য বলছে না, তাহলে মনে রাখবো অ্যানায়নের আকার। ঠিক আছে, অ্যানায়নের আকার যত বড় হবে যৌগ তত কি হবে বলতো, সমযোজী হবে, যৌগ তত সমযোজী হবে, তাই না। এখন তাহলে আকার সবচেয়ে বড় কার বলতো, সিলভার আয়োডাইড, এর আকারটা সবচেয়ে বড়, তাই এটা বেশি কি হবে, সবচেয়ে বেশি সমযোজী হবে। আচ্ছা এরপরে যতগুলো প্রশ্ন আছে আমাদের বোর্ড প্রশ্ন। ঠিক আছে, বোর্ড প্রশ্ন আমরা করব না এখানে, কোথা থেকে পড়বো আমরা, এখানে হাজারিনাক স্যারের অনুসরণে প্রথমে পড়বই, ওইখানে আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করে ফেলছি। তো আমরা শুধুমাত্র কবির স্যারের এতটুকু পর্যন্তই পড়লেই এনাফ। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করবা, তোমাদের সবার জন্য দোয়া থাকবে। আজকের ক্লাস এতটুকুই শেষ। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট।